বাড়িয়ে ৭৯টি আসন বিশিষ্ট করা হয়েছে। সাধারণ মানুষকে উত্তম স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য পানিসাগর, কুমারঘাট এবং করবুকে ৩টি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রকে মহকুমা হাসপাতাল উন্নীত করা হয়েছে। গত বছর দক্ষিণ জেলা হাসপাতাল, গোমতী জেলা হাসপাতাল এবং ধলাই জেলা হাসপাতালে 3টি ট্রমা কেয়ার সেন্টারের লেভেল 3 উদ্বোধন করা হয়েছে। লংতরায় ভলিতে মহকুমা হাসপাতাল সম্প্রসারিত পরিকাঠামো হিসাবে 20 শয্যা বিশিষ্ট নূতন ভবনের উদ্বোধন করা হয়েছে। 2022-23 অর্থ বছরে কাকরাপানি ও রাজনগরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র উন্নীত করা হয়েছে। বক্সনগর, কাঞ্চনমালা, মোহনপুর, কল্যাণপুর, নূতন বাজার এবং ওমপিতে 6টি নূতন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ভবনের উদ্বোধন করা হয়েছে। ডিজিটাল উদ্যোগের অঙ্গ হিসাবে মেরা হাসপাতাল পোর্টাল চালু করা হয়েছে এবং তাই হসপিটাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত করা হয়েছে, যা ক্যান্সার পীড়িত রোগীদের পরিষেবায় সাহায্য করবে। তাছাড়াও এজিএমসি, জিবিপি হাসপাতাল এবং সমস্ত মহকুমা হাসপাতালগুলিতে রেডিওলজি এবং টেলিরেডিওলজি পরিষেবা শুরু হয়েছে। উত্তর ধলাই এবং গোমতী জেলায় পুনর্বাসন এলাকায় 11টি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার নির্মাণ করা হবে। 2023-24 অর্থ বছরে মহারানী, মধুপুর এবং বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিকে কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র উন্নীত করা হবে। নিত্যবাজার এবং দুর্গাবাড়িতে 2টি নূতন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নির্মাণ এবং আনন্দনগর, বামুটিয়া, দেবেন্দাল, দয়ারামপাড়া এবং নিহালনগর 5টি নূতন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ভবনের উদ্বোধন করা হবে। 2023-24 অর্থ বছরে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার লেভেল 3 চালু করা হবে। 2023-24 অর্থ বছরে মৌলিক স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য 30 কোটি টাকা ব্যয় করে 100টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে। 55 কোটি টাকা ব্যয়ে একক পৃথক সংক্রামক ব্যাধি নিরাময় কেন্দ্র স্থাপন করা হবে। 50 শয্যাযুক্ত 8টি নেশামুক্ত মুক্তি কেন্দ্র ত্রিপুরা রাজ্যের 8টি জেলায় ধাপে ধাপে স্থাপন করা হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি 2023-24 অর্থ বছরে বাজেটে স্বাস্থ্য খাতে 1756 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখছি। ফুড, সিভিল সাপ্লাইজ অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স রাজ্য শাখা 2023 সালের জানুয়ারি মাস থেকে 4,93,766টি প্রায়োরিটি হাউজহোল্ড এবং 1,08,916টি অন্তদয় অন্ন যোজনা অন্তর্ভুক্ত মোট 6,02,682টি পরিবারকে বিনামূল্যে চাল বিতরণ করছে। 2022-23 অর্থবর্ষে সর্বমোট 3,297টি বাস্তুচ্যুত পরিবারের 10,146 জন সদস্যদের গণবন্টন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হয়েছে। নির্ধারিত এলাকায় স্থায়ী পুনর্বাসনের পরে অবশিষ্ট পরিবারগুলিকে গণবন্টন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে। ত্রিপুরা রাজ্যের 9.7 লক্ষ কাগজের তৈরি রেশন কার্ড রূপান্তর করে পিবিসি রেশন কার্ড করা হবে। তাছাড়া ব্যবসায়ী দ্বারা পরিচালিত 765টি ন্যায্য মূল্যের দোকান এবং কোঅপারেটিভ সোসাইটির দ্বারা পরিচালিত 165টি ন্যায্য মূল্যের দোকানকে মডেল ফেয়ার প্রাইস শপে পরিবর্তিত করা হবে। এসসি ওয়েলফেয়ার চিফ মিনিস্টার স্বনির্ভর পরিবার যোজনা অধীনে 1,466 জন সুবিধাভোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 500টি বাইসাইকেল এবং 2,500টি ইলেকট্রনিক ওজন পরিমাপক যন্ত্র গরিব এসটি সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং 34টি এসসি হস্টেলে স্মার্ট ক্লাসের জন্য 34টি স্মার্ট টিভি বিতরণ করা হয়েছে। 2022-23 অর্থবর্ষে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনায় 5,264 জন সুবিধাভোগীর মধ্যে 29.74 কোটি টাকার ঋণ বিলি করা হয়েছে। উক্ত প্রকল্পে 30টি নির্বাচিত গ্রামে 106টি প্রকল্পের কাজ শেষ করা হয়েছে। সমস্ত গ্রামগুলিকে ইতিমধ্যে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। তাছাড়া পরিকাঠামো উন্নয়নের জন্য শিডিউল সাব প্ল্যান গ্রাম্য 145 প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে এবং এতে 8.37 কোটি টাকা ব্যয় করা হয়েছে। 2023-24 অর্থবর্ষে
প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত এককালীন আর্টিভেট স্কলারশিপ ক্লাস 6 to 8 বাবদ বি.আর. আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ডের অধীনে 10,500 জন ছাত্রছাত্রীর জন্য 82 লক্ষ টাকা ব্যয় করার লক্ষ্যমাত্রা নিয়েছে। 400 জন ছাত্রছাত্রীকে এককালীন আর্থিক সহায়তা বাবদ 390 লক্ষ টাকা দেওয়া হবে। 2023-24 অর্থ বছরে ত্রিপুরা এসটি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে 3,100 জন সুবিধাভোগীকে 27 কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার পরিকল্পনা হয়েছে। পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্য ডক্টর আম্বেদকর উৎসব ধাম প্রোগ্রামের অধীনে PMAGY এর তালিকাভুক্ত গ্রামগুলিতে 30টি কমিউনিটি হল নির্মাণ করা হবে। ওবিসি ওয়েলফেয়ার ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কর্তৃক উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। তাছাড়া ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হচ্ছে এবং ব্যবসায় উৎস দেওয়ার জন্য সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। আগামী 2023-24 অর্থবর্ষে ওবিসি শ্রেণীভুক্ত 1,000 জন সুবিধাভোগীকে সুবিধা দেওয়া হবে। আমি এই মহতী সভায় মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা স্কিম নামে একটি নতুন প্রকল্প চালু করার প্রস্তাব করছি। এই প্রকল্পে 100 জন ওবিসি ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন IAS, IPS এবং IFS ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে। এর জন্য 2023-24 শিক্ষাবর্ষে 1 কোটি টাকা বাজেট বরাদ্দ ধার্য করা হয়েছে। মাইনরিটিজ ওয়েলফেয়ার 2023-24 অর্থবর্ষে আনুমানিক 6,000 সংখ্যালঘু ছাত্রছাত্রীকে মেরিট স্কলারশিপ, 2200 ছাত্রীকে মেট্রিক পোস্ট মেট্রিক স্কলারশিপ এবং 1,000 মাননীয় অর্থমন্ত্রী, I am asking 2 minutes time, 2 মিনিট সহায়তা প্রদান করা হবে। 800 জন ছাত্রছাত্রী যারা 2022 শিক্ষাবর্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% বেশি নম্বর পেয়েছে তাদের মৌলানা আবুল কালাম আজাদ মেরিট অ্যাওয়ার্ড প্রদান। মাননীয় স্পিকার স্যার, আমাদের প্রবলেম নেই, আপনি অ্যালাউ করলে আমরা কন্টিনিউ করতে পারি। এটা বেশিক্ষণ থাকবে না, একটু করে থেমে যাবে। বলবো হ্যাঁ, বলা তো হয়ে গেছে। ত্রিপুরা মাইনরিটিজ কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে কর্মসংস্থান উচ্চশিক্ষার জন্য 175 জন সুবিধাভোগীকে আগামী অর্থবর্ষে 3.7 কোটি টাকার সহজ শর্তে ঋণ প্রদান করা হবে। এর পাশাপাশি 690 জন ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য 2023-24 অর্থ বছরে আর্থিক সহায়তা বাবদ 6.21 কোটি টাকা প্রদান করা হবে। লেবার অর্গানাইজেশন সামাজিক সুরক্ষা প্রদানে অন্তর্টম ধারণাকে সামনে রেখে নথিভুক্ত নির্মাণ শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের সুবিধা দিতে ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড দ্বারা নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প 2.0 চালু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বিবাহকালীন আর্থিক সহায়তা 25,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ সহায়তা 5,000 টাকা থেকে 10,000 টাকা, মাতৃকালীন সুবিধা 5,000 টাকা থেকে 8,000 টাকা, শিক্ষার ক্ষেত্রে প্রতি অর্থ 8,000 থেকে 20,000 টাকা, স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এককালীন আর্থিক অনুমোদন 20,000 টাকা থেকে বাড়িয়ে 2 লক্ষ টাকা এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে প্রতি অর্থ 40,000 টাকাতে বাড়িয়ে 4 লক্ষ টাকা করা হয়েছে। সচল পঞ্জীকৃত নির্মাণ শ্রমিকদের জন্য সুদের উপর ভর্তুকিতে সর্বোচ্চ 6 লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করা হয়েছে। সর্বমোট 50,000-এরও অধিক পঞ্জীকৃত নির্মাণ শ্রমিক পরিবার এই প্রকল্পের সুবিধা ভোগ করবে। গত শ্রমিকদের কল্যাণে
আগরতলার বুজ্জানং ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে 100 শয্যা বিশিষ্ট একটি ইএসআইসি মডেল হাসপাতালের শিলান্যাস করা হয়েছে। মিনিমাম ওয়েজেস অ্যাক্টে পেনশন প্রদান করেছে। এই মাসিক ভাতা সময়মতো এবং নির্ভুলভাবে প্রদানের লক্ষ্যে খুব শীঘ্রই আধার ভিত্তিক পেনশন প্রদান চালু হবে। যে সমস্ত এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নেই, এরকম এলাকায় 234টি নতুন অঙ্গনওয়াড়ি সেন্টার মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে 44টি নতুন অঙ্গনওয়াড়ি সেন্টার শুধুমাত্র ব্লু সেটেলারদের কল্যাণের জন্য মঞ্জুরি হয়েছে। গর্ভবতী মায়েদের আংশিকভাবে মজুরির ক্ষতিপূরণ এবং পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় 2022-23 অর্থ বছরে 10,658 জন গর্ভবতী প্রসূতি মায়েদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার প্রকল্পে সমস্ত গর্ভবতী মহিলারা প্রতিটি অ্যান্টি নেটাল চেক আপের পর 500 টাকা করে, 4টি কিস্তিতে 2,000 টাকা করে পাচ্ছেন। আমি তো ওয়ান থার্ডে আছি। রাজ্যের মহিলাদের সশক্তিকরণ এবং উন্নয়নের লক্ষ্যে ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ ওপেন 2022 চালু করা হয়েছে। দিব্যাঙ্গদের সার্বিক উন্নয়ন এবং সশক্তিকরণের লক্ষ্যে সরকার এবছর ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট দিব্যাঙ্গ চালু করবে। চিফ মিনিস্টার মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড ফর স্টুডেন্টস 5 জন সর্বোচ্চ থানাধিকারীকে এককালীন 24,000 টাকা এবং 54,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন 473 জন শিশুকে স্পন্সরশিপ অ্যান্ড ফরেস্ট কেয়ার অ্যালাউন্স হিসাবে প্রতি মাসে 4,000 টাকা করে প্রদান করা হয়েছে। তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের আর্থসামাজিক উন্নয়নে রাজ্য সরকার একটি সুসংগত নীতি চালু করবে। মোট 15 কোটি টাকা ব্যয়ে আগরতলা, উদয়পুর, আমবাসা এবং ধর্মনগরে কর্মরত মহিলাদের জন্য হোস্টেল নির্মাণ, ট্রাইবেল ওয়েলফেয়ার, আগরতলা মহিলা কলেজ, কলেজ, মহাবিদ্যালয়, সরকারি ডিগ্রি কলেজের অধীনে ছবি তুলে রাজ্যের মানুষের বাজেট আজকে বাজেট চায় না, রাজ্যের মানুষ উন্নয়ন চায় না। বুঝতে থাকো তুমি, এটা ছাড়া এটা পরে করো, এটা বুঝতে থাকো, বলতে থাকো। আগরতলা মহিলা কলেজ, ফটিকরা আম্বেদকর কলেজ ও গন্ডাছড়া সরকারি ডিগ্রি কলেজের অধীনে 3টি নতুন এসটি কলেজ হোস্টেল নির্মাণ করা হয়েছে। আগরতলা মেলার মাঠে কুমারী মধুমতি, রূপশ্রী এবং দক্ষিণ ত্রিপুরার কলাচর ট্রাইবেল রেস্ট হাউস নামে 2টি নতুন অভিজাতি রেস্ট হাউস চালু হয়েছে। আমবাসার নলিছড়িতে একটি একলব্য মডেল কাজ সমাপ্ত হয়েছে এবং স্কুলটি চালু হয়েছে। নির্মাণ কাজ চলছে। ত্রিপুরা এসটি ডেভেলপমেন্ট কর্পোরেশন কোঅপারেটিভ কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে 539 জন জনজাতি যুবক যুবতীকে সহস্রত্বে ঋণ এবং 13 জন জনজাতি ছাত্রছাত্রীকে শিক্ষা ঋণ প্রদান করা হয়েছে। খুমলুঙের টিটিএডিসি হেডকোয়ার্টার্সের সৌন্দর্যায়ন ও পর্যটকদের আকর্ষণ করার জন্য একটি থিম বেস মিউজিক্যাল ওয়াটার ফাউন্টেন স্থাপনের জন্য 2023-24 অর্থবছর রাজ্য 1 কোটি টাকা ব্যবহার করেছে।
উন্নয়নের বিভিন্ন এলাকায় 63 কোটি টাকা ব্যয় করে 101টি আরসিসি ফুড ব্রিজ নির্মাণ করা হবে। দীনদয়াল অন্তদয়া যোজনা, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন এর অধীনে 2022-23 অর্থ বছর পর্যন্ত দরিদ্র গ্রামীণ পরিবারের 4,13,456 জন মহিলাকে 43,017টি সেলফ হেল্প গ্রুপ, 1950টি সেলফ হেল্প গ্রুপ ভিলেজ অর্গানাইজেশন এবং 88টি ক্লাস্টার লেভেল ফেডারেশনের সাথে যুক্ত করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলিকে রিভলভিং ফান্ড এন্ড কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড হিসাবে 424 কোটি টাকা প্রদান করা হয়েছে। প্রায় 20% এসএসসি সদস্যকে লাখপতি দিন হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাছাড়া তাদের ঋণের চাহিদা মেটাতে ব্যাংক ক্রেডিট লিঙ্কেজের মাধ্যমে 725 কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। 2023-24 অর্থ বছরে আরো 80,000 গ্রামীণ মহিলাকে স্বসহায়ক দলে অন্তর্ভুক্ত করা হবে। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা অধীনে 8,780 জন গ্রামীণ যুবক যুবতীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। 15,347 জন গ্রামীণ যুবক যুবতীদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ শুরু হয়েছে। 11,718 জন যুবক যুবতীর প্রশিক্ষণ শেষ হয়েছে এবং 4,940 জন যুবক যুবতীর কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আমি জুলাইবাড়ি, মোহনভোগ, ডুকলি, অম্পি এবং মসজিদপুর এলাকার 13 কোটি টাকা ব্যয়ে মার্কেট স্টল নির্মাণের প্রস্তাব দিচ্ছি। 2023-24 অর্থ বছরে প্রতিটি ব্লকে মোট 5 কোটি টাকা ব্যয়ে যাত্রী শেড নির্মাণ করার প্রস্তাব রাখছি। ড্রিঙ্কিং ওয়াটার স্যানিটেশন জলজীবন মিশন বাস্তবায়নের পূর্বে গ্রামীণ এলাকার মাত্র 24,502টি মানে 3.30% বাড়িতে ট্যাপের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছিল। 2019 সালে জলজীবন মিশন শুরু হওয়ার পরে গত 3 বছরে রাজ্য সরকার মোট 1,809 কোটি টাকা ব্যয়ে 4,58,364টি যা 61.78% গ্রামীণ বাড়িতে ফাংশনাল হাউসহোল্ড টেপ ওয়াটার কানেকশনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দিয়েছে। 2024 সালের মার্চ মাসের মধ্যে রাজ্যের সমস্ত গ্রামীণ পরিবারকে পাইপের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া যায় বলে আশা করা হচ্ছে। ফরেস্ট 2022-23 অর্থ বছর রাজ্য সরকার 10,387 হেক্টর ফরেস্ট বনাঞ্চলে নতুন বৃক্ষরোপণ করেছে। তার মধ্যে 3,272 হেক্টর এলাকায় বাঁশ লাগানো হয়েছে, যা রাজ্য অর্থনীতি ও বাণিজ্যিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। রাজ্য সরকার ভ্রমণ পিপাসুদের মনোরম ভ্রমণের অভিজ্ঞতা দিতে রোড সাইড প্ল্যান্টেশন ও বিউটিফিকেশন অফ ত্রিপুরা নামক একটি প্রকল্প চালু করেছিল, যার অধীনে 134টি রাস্তায় গাছ লাগানো হয়েছে। আগরজাত শিল্পের বিকাশ উৎকর্ষ সাধনের লক্ষ্যে বন দপ্তরে 2021 সালে আগর উড পলিসি প্রণয়ন করেছে। আগর শিল্পের উন্নতি ও উৎকর্ষতা বৃদ্ধির জন্য আগামী 3 বছরে 15 কোটি টাকা ব্যয় করা হবে। বিভিন্ন সরকারি সংস্থা, জয়েন্ট ফোর্স ম্যানেজমেন্ট কমিটি এর সদস্য সিএপিএফ এর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বন দপ্তর গত 2022 সালের 28 জুন একটি বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে, যেখানে সারা রাজ্যে একসাথে সকাল 11 থেকে 11টা 5 মিনিটের মধ্যে মাত্র 5 মিনিটের রেকর্ড সময়ে 1,02,230টি বৃক্ষরোপণ করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রজাতি বন্যপ্রাণী বসবাস থাকায় তেলিয়ামুড়া মহকুমাকে ত্রিপুরা বন্যপ্রাণী রাজধানী হিসেবে গড়ে তোলা হচ্ছে এবং বন্যপ্রাণী সংরক্ষণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। রাজ্য সরকার 6 কোটি টাকা ব্যয়ে সিপাহীজলা জুলজিক্যাল পার্কে উন্নয়নের উদ্যোগ নিয়েছে। নগর বন প্রকল্পের অর্থে 2022 অর্থ বছরে 4টি নতুন নগর বন যথাক্রমে উত্তর ত্রিপুরা ধর্মনগর, ঊনকোটি জেলার কুমারঘাট, খোয়াই জেলার তেলিয়ামুড়া ও গোমতী ত্রিপুরা উদয়পুরে তৈরি করা হয়েছে। সিপাহীজলা গোমতী অভয়ারণ্য, ডম্বুর জলাশয় ইত্যাদি স্থানীয় ট্যুরিজমের বিকাশ ত্রিপুরা নেচার ট্রেলস অ্যান্ড রিসোর্স লিমিটেড
নামক একটি নতুন কোম্পানি স্থাপন করা হয়েছে। ডম্বুর জলাশয়ের অন্তত দুটি দিককে কেন্দ্র করে সৌন্দর্যায়ন লক্ষ্য বিনোদনের উদ্যান হিসাবে গড়ে তোলা হবে, যার মধ্যে থাকবে বায়োডাইভার্সিটি পার্ক, অর্কিড হাউস, বার্ড হাউস, ক্যাকটাস হাউস, চিলড্রেন্স পার্ক, অ্যাকুরিয়াম এবং ওয়েলনেস সেন্টার ইত্যাদি। পঞ্চায়েত মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানের অধীনে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে এখানে আমরা যে ধরনের চিত্র এখানে দেখলাম, ত্রিপুরার বিধানসভার ইতিহাসে এইরকম ঘটনা আমার মনে হয় আমরা দেখিনি। এবং এখানে আমি কয়েকজনের নাম নিচ্ছি যে ধরনের অনৈতিক কাজ এরা এই বিধানসভার পবিত্রতাকে নষ্ট করেছে, তার জন্য রুল 330 আজকের জন্য ওনাদেরকে এই বিধানসভা থেকে সাসপেন্ড করার প্রস্তাব রাখছি। রঞ্জিত নন্দিতা রিয়াং, ঋষকেতু দেব বর্মা, সুদীপ রায় বর্মা। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের রুল 330 মোতাবেক ঘোষণা অনুযায়ী আজকে সারাদিনের জন্য বিধায়ক মাননীয় শ্রী রঞ্জিত দেববর্মা ত্রিপুরা মথুরা, মাননীয় শ্রীমতী নন্দিতা রিয়াং ত্রিপুরা মথুরা, মাননীয় বিধায়ক শ্রী বিশ্বগুরু দেববর্মা ত্রিপুরা মথুরা এবং মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন কংগ্রেসের তাদেরকে আজকে সারাদিনের জন্য হাউস থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হলো। চুপচাপ চলে যাওয়া উচিত। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, আপনি আপনার বাজেট ভাষণ পুনরায় শুরু করুন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। পঞ্চায়েত রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান। জাস্ট এ মিনিট মাননীয় ওয়াচ এন্ড অর্ডার। আপনারা আমার ঘোষণা শুনেছেন, যাদের নাম বলেছি ওনাদেরকে বহিষ্কার করার বন্দোবস্ত করুন। ওয়াচ এন্ড অর্ডার প্লিজ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আরেকটা নাম, এখানে আরেকজন মাননীয় বিধায়ক, উনাকেও আজকের জন্য এই বিধানসভার পবিত্রতাকে রক্ষা করার জন্য উনাকে এই আজকের জন্য বহিষ্কারের আমি প্রস্তাব এখানে রাখছি এবং ওনার নাম হচ্ছে নয়ন সরকার, সিপিএম। মাননীয় প্লিজ ওয়াচ এন্ড অর্ডার প্লিজ। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি অর্ডারটাকে পালন করুন। ওয়াচ এন্ড অর্ডার প্লিজ। ওয়াচ এন্ড অর্ডার প্লিজ। বেরো বেরো বেরো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ওয়াচ এন্ড অর্ডার। রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানের অধীনে 44টি পঞ্চায়েত ভবন ও 2টি ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রিসোর্স সেন্টারের নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। রাজ্যের 65,000-এর বেশি সংখ্যক নির্বাচন প্রতিনিধি এবং কর্মচারী ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ট্রেনিং এর অধীনে প্রশিক্ষণ গ্রহণ করেছে। বিভিন্ন দপ্তর উন্নয়ন এবং মৌলিক পরিষেবা সংক্রান্ত বিষয়ে জনগণের অভিযোগের দ্রুত ও ফলপ্রসূ নির্দেশনের লক্ষ্যে আমার সরকার নামক একটি ওয়েব বেসড অ্যাপ্লিকেশন পোর্টাল চালু করা হয়েছে। আগামী 3 বছরে চিফ মিনিস্টার মডেল ভিলেজ স্কিমের আওতায় 120টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিলকে মডেল ভিলেজ হিসাবে উন্নীত করা হবে, যাতে অন্যরাও সেসব গ্রামগুলিকে অনুকরণ করতে পারে। এর জন্য 8 কোটি টাকা ব্যয় সংস্থান রেখেছে।
ইনফরমেশন টেকনোলজি, ডিজিটাল ত্রিপুরা করার লক্ষ্যে রাজ্য সরকার 2023-24 অর্থ বছরের সমগ্র রাজ্য মিশন মোডে ই অফিস চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে কাগজবিহীন অফিস করা, প্রশাসনের স্বচ্ছতা আনা এবং শাসন ব্যবস্থার দায়বদ্ধতা বাড়ানো। আমাদের সরকার গত 2022-23 অর্থ বছরে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার অধীনে 11,892 জন ছাত্র ছাত্রীকে স্মার্টফোন ক্রয় বাবদ 5,000 টাকা করে প্রদান করেছে। এই প্রকল্পের সম্প্রসারণের মাধ্যমে এই বছর 12,000। মাননীয় অর্থমন্ত্রী, I am repeating the names again. মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা ত্রিপুরা মথা, মাননীয় বিধায়িকা শ্রীমতী নন্দিতা রিয়াং ত্রিপুরা মথা, মাননীয় বিশ্বগুরু দেববর্মা ত্রিপুরা মথা, মাননীয় শ্রী সুদীপ রায় বর্মন কংগ্রেস এবং শ্রী নয়ন সরকার সিপিআইএম পার্টি, এই 5 জনকে হাউস থেকে বহিষ্কার করা হয়েছে আজকে সারাদিনের জন্য। প্লিজ ওয়াচ এন অর্ডার, প্লিজ কমপ্লাই দ্য অর্ডার। হ্যাঁ, ওনাদেরকে ইয়ে করুন, ওয়াচ এন অর্ডার প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। এই বিধানসভার গরিমা, ঐতিহ্য, মান, মর্যাদা বিরোধিতা করতেই পারে, স্লোগান দিতেই পারে, ওনাদের এডুকেশন দেখাইতে পারে, কিন্তু এই ব্যাড ম্যানারে সারা ভারতবর্ষ দেখছে, এই ব্যাড ম্যানারে এই প্রস্তুতি, এই আন্দোলন, এই লড়াই, এটা অত্যন্ত নিম্নমানের। আমরাও একসময় লড়াই করেছি ওয়েল এসে, কিন্তু নিম্নমানের, নিম্ন রুচির পরিচয় দেয়নি। মাননীয় ফিনান্স মিনিস্টার, ইউ কন্টিনিউ and watch an order, please comply your order, please. বহিষ্কার করুন, watch an order, please. অনিমেষ বাবু, আমি আপনাকে বলেছিলাম আমি সুযোগ দেব, লেট বাজেটটা প্রথম পেশ করলে পরে আপনাকে বলেছিলাম, অশোক মিত্র বলেছিলাম যে আমি সুযোগ দিচ্ছি, ওয়েট করুন, আপনারা ধৈর্য ধরলেন না। আমি বলেছি আপনাকে কথা বলার একজন মোশনটা কেন বাতিল করলাম সেটা সুযোগ দেব, আপনি শুনলেন না। আপনি একটা সিনিয়র ম্যান, অভিজ্ঞ মানুষ, আপনি শুনলেন না। আমি খুব ব্যথা পেয়েছি আপনার কাছ থেকে যে আমি বলেছি আপনার বক্তব্য শোনার 100 বার সুযোগ দেব বাজেট পেশের পরে। এটা কি হলো? প্লিজ ওয়াচ এন অর্ডার, প্লিজ ওয়াচ এন অর্ডার, প্লিজ 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 কমপ্লাই দ্য অর্ডার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্যের জনগণের স্বার্থে আমাদের সরকার ওয়াচ এন অর্ডার। রঞ্জিত বাবু, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, কিন্তু এভাবে রাজ্যের জনগণের যেটা কল্যাণে সরকার কাজ করতে চাইছে তাকে বাধা দেওয়া, এটা অন্যতম ষড়যন্ত্রের শিকার বলে মনে করেন। হাউজের কিছু ডেকোরাম আছে। আপনি বারবার বলছেন শুনবেন, রুলস আমরাও জানি। যে ইস্যু জানেন, এটা পাবলিক ইন্টারেস্ট না, ইয়েস, বইটা পড়ে আসুন। যাই হোক, এটা পরে আলোচনা করতে পারবেন, আলোচনা করা যাবে, কিন্তু আগে আমাকে যখন সাসপেন্ড করা হয়েছে আমার নর্মালি চলে যাওয়া উচিত। এখন ওয়াচ এন্ড ওয়ার্ড যদি বের করে দিতে হয়, আই থিঙ্ক এটা লজ্জা, এটা আমার মনে লজ্জা। এটা সসম্মানে চলে যাওয়া উচিত। এই বিধানসভার যদি ডিগনিটি মেনটেন করতে হয় চলে যাওয়া উচিত। পরে এসে আপনার রাগ ঝাড়বেন, পরে এসে আবার রাগ ঝাড়ুন, কোনো অসুবিধা নেই, স্কোপ আছে, রাগ ঝাড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি বলেছি যে সুযোগ দেবো আলোচনার, প্রথম বাজেটটা পেশ হোক। স্পিকার ডিসিশন ইজ দ্য ফাইনাল ডিসিশন। কেউ কিচ্ছু করতে পারবে না, স্বয়ং সুপ্রিম কোর্টও কিচ্ছু করতে পারবে না। স্পিকার ডিসিশন ইজ দ্য ফাইনাল ডিসিশন। কিচ্ছু করার নাই, স্পিকার ডিসিশন ইজ দ্য ফাইনাল ডিসিশন। আপনার জিতেন বাবু সিনিয়র মেম্বার, অনিমেষ বাবু বহুত পুরানো। সিস্টেম ইজ দিস, স্পিকার ডিসিশন তার উল্টো করতে পারবে না। প্লিজ, যাদেরকে বহিষ্কার করা হয়েছে আপনাদের তবু যদি
আমি জানি না মাননীয় স্পিকার কনসিডার করবে কিনা জানি না, ভদ্রভাবে যদি জায়গায় যায় বসে যেতে পারে তাহলে মে কনসিডার অন মে নট, আই ডোন্ট নো। আমার মনে হয় উচিত। সেক্ষেত্রে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, যদি সদস্যরা আমাদের রাজ্যেরই সদস্যরা বিভিন্ন দলের হতে পারে, যার যার জায়গায় চলে গেলে কুবুদ্ধি শুনতে নেই। দুই একজন আছে এখানে কুবুদ্ধি দেওয়া, কুবুদ্ধি শুনতে নেই। তো যদি যদি আমি বিরোজিৎ বাবু সিনিয়র মেম্বার, বিরোজিৎ বাবু সিনিয়র মেম্বার আছেন, বিরোজিৎ বাবু সিনিয়র মেম্বার, গোপাল রায় সিনিয়র মেম্বার, জিতেন চৌধুরী সিনিয়র মেম্বার এবং আমার অনিমেষ বাবু পুরনো মেম্বার। আমি অনুরোধ করব সেখানে যদি জায়গা যেয়ে বসেন, নতুবা স্পিকারের অর্ডার তো আপনাকে মানতে হবে। নতুবা মাননীয় সদস্যগণ, লেটস আন্ডারস্ট্যান্ড, আপনারা জায়গায় বসুন, কথা শোনা হবে, ধৈর্য ধরে বসুন। যারা যারা স্যার নিশ্চয়ই কনসিডার করুন। আপনারা আদেশ দিয়েছেন তো, আপনার আদেশ, আপনার আদেশটা কি সুপ্রিম কোর্ট ক্যান্সেল করতে পারবে না। প্লিজ আপনারা বসুন, সম্মান দিয়ে বলছি বসুন, হয়তো বসুন প্লিজ। যদি মনে করেন বসবেন তাহলে গোপাল বাবু দেখুন, জিতেন বাবু দেখুন, বিরোজিৎ বাবু দেখুন, আপনারা অনিমেষ বাবু দেখুন, বিশ্বগত বাবু, আরে বিশ্বগত বাবু, সবটা তো গায়ের জোর চলে না, বিশ্বগত বাবু, আপনিও নাচানাচি শুরু করে দিয়েছেন। বসুন, দেখছি, বসুন প্লিজ। সবটা কি গায়ের জোর? শ্যামল বাবু, মানুষ রিজেক্ট করে দিল, দেখবো রাজ্যের মানুষ রিজেক্ট করে দিল, তারপরে এখানে হয়েছে হচ্ছে। অনিমেষ বাবু, আমি প্রথম বলেছি আপনাকে আমি সুযোগ দেবই, আপনি ধরা পড়ে গেলেন। আরে 100 বার দিচ্ছি, সবাই বসুক না। আমি বলছি আরে কথা নেই, কথা নেই, স্পিকার যেটা বলেছে ইট ইজ ফাইনাল, হাত উঠালে লাভ হবে না, বসুন না। ফাইনাল ইজ ফাইনাল, আরে একদম ফাইনাল। ইয়েস, না 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 না, এই যে উত্তেজনা সৃষ্টি করবেন না। কেন উত্তেজনা সৃষ্টি করেন শ্যামল বাবু? আরে ভাই তুমি তো মেইন, অনিমেষ বাবু তো ভদ্রলোক, জিতেন বাবু ভদ্রলোক, বিরোধীরা ভদ্রলোক, মেইন তো তুমি, রাজ্যটা ডুবাইছ, বুঝতেছো না? শুধু এরম এরম করতেছো, কিচ্ছু লাভ হবে না। রঞ্জিত বাবু, যত জিত পারবে বসুন বসুন। আরে ভাই, আই এম রিকোয়েস্টিং রিপিটেডলি, ইয়েস, সবাই বসলে। আরে গোপাল বাবু, অনিমেষকে বলছি তো, কথা বলার সুযোগ দেবো সবাইকে, আমি বসুন। রাগ দেখাবো না, আরে আমি হাসবো, আমি অনিমেষ বাবু, তুমি কাঁদবে, অনিমেষ আর বাবু রাগ আমার দেখাবে, আমি অনুরোধটা হাসবো। রাখুন। আই রেসপেক্ট ইউ অনিমেষ বাবু, আমার অনুরোধটা রাখুন, সবাইকে বসান, আমি কথা বলার সুযোগ দিচ্ছি। আরে এরপরে তো বাবু, কথা শুনবেন না। বিরোজিৎ বাবু, এরপরে কিন্তু সিস্টেম অনুযায়ী কতগুলো নিয়ম আছে, জিতেন বাবু জানেন, পার্লামেন্ট জিতেন বাবু আপনি জানেন। জানলে ব্যবস্থা করুন। অ্যাকশন ভাই, প্ল্যান তুমি কি তৈরি করবে? করবেন না, অ্যাকশন প্ল্যান তৈরি করবেন না প্লিজ। গোপাল বাবু, অনিমেষ বাবু, রতন বাবু, জাস্ট ওয়েট। আপনি কি বলছেন? অনিমেষ বাবু বলুন। জাস্ট এ মিনিট। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ভগবান বাবু, জাস্ট এ মিনিট। ভগবান বাবু, অনিমেষ বাবু কি বলছিলেন বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আইন নিয়ে তো আমি পরিষদীয় মন্ত্রীর সঙ্গে যুদ্ধে যাব না। আই রেসপেক্ট এভরিওয়ান। আমি শুরুতেই জাস্ট জানতে চেয়েছিলাম যে আমাদের অ্যাডজর্নমেন্ট মোশনটা অ্যালাউড কিনা। ইউ টোল্ড মি, সুযোগ দেবেন। নো স্যার, ইউ টোল্ড মি আমি শুনবো, ইউ টোল্ড মি আমি শুনবো, আমি শুনেছি। বাজারের থেকে বেশি গুরুত্ব Why এই আমি শুনবো ব্যাপারটা, I could not accept that. Why I tell you, আমরা যে প্রশ্নগুলো দিয়েছি, অনেকগুলো প্রশ্ন আমি দেখেছি। এখন চলে গেল প্রশ্নের ব্যাপারে। স্যার, প্লিজ অনিমেষ বাবু, Just আপনি let me অভিজ্ঞতা নাই, clarify. respect আমি you. জাস্ট চেয়েছিলাম it will be allowed. যদি এটা allowed হতো, I would have kept quiet. না। Number one, number two, ওয়ান সাইড ডিসঅ্যালাউ, এই এটা যে- আলোচনা চলবে না এই প্লিজ। যে এই যে সাসপেনশনটা করেছেন, আমি পক্ষপাতিত্ব করছি না, কাকে আপনি সাসপেনশন করেছেন
যাদের লিস্ট দিয়ে দিয়েছে কয়েকজন টেবিল দিয়ে হেঁটে গেছে, ওকে ইউ হ্যাভ টেকেন দেয়ার প্লেস। যারা টেবিলের উপর উঠেনি, people who have not gone on the table, অনিমেষ বাবু, রতন বাবু বলেছেন চিফ মিনিস্টার সাহেব রিকনসিডার করবেন। Yes. করব, কিন্তু আপনারা বসান, বারবার বলছি বসুন। এটাকে রিকনসিডার যদি আরে রিকনসিডার যদি করা হয় দেন প্রবলি আমরা আচ্ছা আমরা কি বলছি, আপনি বসান না, আপনি বসুন উইথ মাই ফোল্ডিং হ্যান্ড, বসুন প্লিজ। সাসপেনশনটা উইথড্র হোক, আপনারা বসুন না, and then we'll discuss. আরে বসে দেখুন না, আপনি সবাই বসুন, আমি রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ। ডোন্ট, জিতেন বাবু সবাইকে নিয়ে বসান, আপনি সিনিয়র মেম্বার, বসুন প্লিজ। বসুন। আরম্ভ করে দিছে। বলুন সুধাংশু বাবু, তাড়াতাড়ি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার মনে হয় অ্যাজ পার রুলস অ্যান্ড প্রসিডিওর অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি আন্ডার 330 আপনি যেটার অর্ডার দিয়েছেন যে 5 জনকে সাসপেন্ড করা হয়েছে, আমার মনে হয় তাদেরকে আগে হাউস থেকে সসম্মানে বার করা উচিত। তার পরবর্তী সময় ফার্দার আমাদের আলোচনা স্টার্ট হবে। ঠিক আছে। এর আগে কোনো আলোচনা স্টার্ট হওয়াটা আমার মনে হয় Wait. সমুচিত হবে না। ওয়েট, দ্যাটস এনাফ। ওহো, কিন্তু বাঁধানো এইভাবে না, খোঁচাখুচি না, ওয়েট করুন। আমি বলেছি কি আপনারা বসুন, রিকনসিডার হবে না, বসুন প্লিজ। সম্মান রাখছিলেন নি? আমরা যখন রাখছিলেন? যখন বলছে স্পিকারের সম্মান রাখছেন আপনি? রাখেননি যখন বলছে আমি অনিমেষ বাবুর কথা শুনবো, ওনার কথা শুনবো, সুযোগ দিব, বাজেটের উপরে পাবলিক ইন্টারেস্ট আপনি দেখুন আগে জিতেন বাবু, হ্যাঁ জিতেন বাবু, একজন আরে, মানুষ জানা যায় কিনা, জিতেন বাবু, উনি আইনজ্ঞ। আরে জিতেন বাবু, বাঁধানো বাদ আমার করবেন না, চ্যানেলকে প্লিজ প্লিজ, এখন কেমনে জায়গা গেলেন? বাঁধানো বাদ করবেন না প্লিজ। রাজ্যবাসীর স্বার্থে চলুন, নাচার জন্য দেখা না, এটা এটা নাচার জন্য না। আরে থাক জিতেন বাবু, আরে আপনি অ্যাকশন হবেন না, না প্লিজ প্লিজ ওয়েট ওয়েট। আমি 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 যারা 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 মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশে, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশে যেই সকল যাদেরকে বিধায়কদেরকে সাসপেন্ড করেছে আজকের জন্য, আমি অনুরোধ করব হাউসের গরিমা রক্ষার জন্য যদি সসম্মানে আপনারা বেরিয়ে যান, ইট উইল বেটার। আই উইল রিথিঙ্ক, জাস্ট ওয়াক আউট, এরপর আমি চিন্তা করবো। তো অনিমেষ দাঁড়িয়ে গেলেন, অনিমেষ দাঁড়িয়ে গেলেন, না না হবে না। আপনারা কোনো, আরে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের রুলস 330-তে আমি বললাম আপনারা বসুন, বসলেন। সাসপেন্ড যারা করেছেন জাস্ট যাক না, মুভ করুক না, নিশ্চয়ই দেখবো। স্যার, যারা সাসপেন্ডেড অলরেডি তাদেরকে অ্যালাউ কনসিডার করব বলেছি। Those who are already suspended, don't allow to talk them. আরে মাইকটা রতন বাবু দেন না। স্যার, যারা অলরেডি সাসপেন্ডেড তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া উচিত হবে না, আদারওয়াইজ আরে কথা বলার সুযোগ দিচ্ছি না। সুধাংশু বাবু, ঝামেলা হবে। আরে কথা শোনেন, আমি কি বলেছি, যাদেরকে সাসপেন্ড করা হয়েছে সসম্মানে ওরা বাইরে চলে যাক, উইল রিথিঙ্ক, অর্ডারটা রাখুক। আমি বলছি না স্পিকারের আসনে বসে, আই উইল রিথিঙ্ক, মর্যাদা দেব, কিন্তু এটা তো গোয়ার তুমি করবে না। অনিমেষ বাবু বসুন, আপনি বলুন। সুদীপ বাবু, ইউ আর এ সিনিয়র মেম্বার, জাস্ট ইউ কমপ্লাই দ্য অর্ডার। অনিমেষ বাবু, ইউ পাস দ্য অর্ডার টু কমপ্লাই দ্য অর্ডার, প্লিজ 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 প্লিজ। না বলুন বলুন বলুন। আরে সাসপেন্ড লোকের কথা আপনি রেকর্ড করবেন কেমনে? Sudip Babu, I am sorry to say, you are suspended. I am sorry, you are suspended. না, এই মুহূর্তে অর্ডার কমপ্লাই না করলে আপনি কথা বলতে পারবেন না। No. Actually, I am sorry to say. সাসপেন্ড, যে একবার সাসপেন্ডেড Yes, লোকের yes, কথা correct. আপনি রেকর্ড করবেন কিভাবে? Correct. আরে কারেক্ট বললাম। অনিমেষ বাবু, আপনি অর্ডারটা পালন করার চেষ্টা করুন। এরপরে আরে এটা বিধানসভা, এটা জঙ্গল নয়। আমি রিথিঙ্ক করব।
আপনি পারস্পরিক সম্মান বোধে চলুন আমরা এগিয়ে চলি। আই উইল রিথিং, আমি আপনাকে কথা দিচ্ছি, সিটিং ইন দ্য চেয়ার, জাস্ট আপনি ওনাদেরকে অর্ডারটা করান, বাকিটা আমার উপরে ছাড়ুন, আমি দেখছি। আর যদি মনে করেন গো ধরে জিত করবেন তাহলে কিছু করার নেই। প্লিজ প্লিজ, নো 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 সুদীপ বাবু, নো নো সুদীপ বাবু, নো প্লিজ। আপনি সম্মানটা রাখুন, আপনি সিনিয়র মেম্বার, আপনি সম্মানটা রাখুন। আপনি রুলস এন্ড প্রসিডিউর টোটালটা আপনার জানা আছে এই হাউসে, প্রসিডিং এভরি কর্নার আপনি জানেন। প্লিজ, বাজেট পেশ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ রাজ্যের বাজেট, বাজেট রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাদবনাথ গুরুত্বপূর্ণ না, বাজেট গুরুত্বপূর্ণ। এরপরে বলেছে আলোচনা হবে, কথা বলার সুযোগ দেব। গো ধরে বসে রইলেন, না হবে না। প্লিজ প্লিজ, আমি সম্মান নিয়ে বলছি সুদীপ বাবু, সুদীপ বাবু, আমি সম্মান নিয়ে বলছি, সম্মান দিয়ে বলছি সুদীপ বাবু, নিজের ওজন মর্যাদা রাখুন, নিজের ওজন মর্যাদা রাখুন সুদীপ বাবু। প্লিজ ওয়াচ এন অর্ডার, ওয়াচ এন অর্ডার, ওয়াচ এন অর্ডার, প্লিজ অর্ডার দিন, অর্ডার দিন। ব্যক্তিগত অ্যাটাক করবে না, ব্যক্তিগত অ্যাটাক করার দরকার নেই। ইট ইজ বেটার আলবিদা। ব্যক্তিগত অ্যাটাক করার দরকার নেই, ইট ইজ বেটার আলবিদা। এটা ব্যক্তিগত অ্যাটাক করবে না। আমাদের ডিসিপ্লিন ফোর্স, ডিসিপ্লিন ফোর্স। ব্যক্তিগত ব্যক্তিগত অ্যাটাক করবে না, ব্যক্তিগত অ্যাটাক করবে না। ইট ইজ বেটার আলবিদা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, let মাননীয় অধ্যক্ষ মহোদয়, don't create any precedence here. Whatever order you have passed, that has to be carried out first. Yes, 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 yes. এই হাউস থেকে কিন্তু অর্ডার প্লিজ। আর না এই জিতেন বাবু জানে, সুদীপ বাবু না, জিতেন বাবু জানে এই হাউস থেকে সাসপেন্ড করা হয়েছিল, বের করে দেওয়া হয়েছে। এই জিতেন বাবু জানে, মন্ত্রিসভা ছিল উনি। হাউসের একটা গরিমা সুদীপ বাবু, আছে। please, হ্যাঁ। নিজের সম্মান নিজে রাখুন। সুদীপ বাবু, গোপাল বাবু, সুদীপ বাবু নিজের সম্মান নিজে ভদ্রভাবে চলে যাওয়া ভালো। প্লিজ রাকাস তৈরি করবে প্লিজ আউট অফ নাথিং। প্লিজ। গণতন্ত্রে যদি বিন্দু মাত্র সম্মান থাকে, they should vacate the house সুদীপ বাবু immediately. প্লিজ, বাদ বাকি যাই অনুরোধ করছি, প্লিজ প্লিজ। না না, আপনার 1 ঘন্টা সময় চলে গেল, 1 ঘন্টা 5 মিনিট সময় চলে গেল। রাজ্যের মূল জিনিস বাজেট আলোচনা করার এনাফ টাইম ছিল, আপনারা কনসিডার করলেন না। এটা ঠিক না, এটা ঠিক হলো না। তাদের ইন্টেনশনই হচ্ছে রাকাস তৈরি করা। ঠিক হলো না, আলোচনা কোথায় করবে? এটা সঠিক হলো না। এটা একটা ব্যাড প্রেসিডেন্ট হয়ে রইল বিধানসভায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চিফ মিনিস্টার আপনাকে অনেক সুযোগ দিয়েছিল, চিফ মিনিস্টার আপনাকে অনেক সুযোগ দিয়েছিল, সুযোগ রাখতে পারেননি। চিফ মিনিস্টার মারাত্মক সুযোগ দিয়েছিল আপনাকে। চলো, আর চলো, ভাই চলো, বডি দেখে please, লাভ নেই ভাই, please। বডি দেখে, আমার ছোট্ট মানুষ, আমাকে বডি দেখে লাভ কি ভাই? আমি ছোট্ট মানুষ, বডি দেখে লাভ নাই। ঠিক আছে, আপনার তো রাখো। সুদীপ বাবু প্লিজ, সুদীপ বাবু প্লিজ। আরে হাউসে জায়গা না, প্লিজ সুদীপ বাবু। ভাই ওইদিকে প্রাঞ্জিত বাবু, আলবিদা, প্রাঞ্জিত বাবু, আলবিদা, মাননীয় আলবিদা। জানি না করছে, জানি কোন করতে পারে, বাট আই নো। ঠিক আছে, ওকে ওকে ওকে, করো করো। ইয়েস, এই কুত্তা টুত্তা শোনাও, একটু পাবলিককে শোনাও। ইয়েস ইয়েস, উনি যে কুত্তা বলছে শুনুন, আপনার উনি যে কুত্তা বলছে শুনুন। বলুন বলুন, আরো বলো কিছু, আরো বলো, আরো বলো, আরো বলো, আরো কুকুর বলো, বলো 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 বলো। আরে ছাড়ুন, ওকে না ছাড়ুন। বলো 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 বলো। ইয়েস, থ্যাংক ইউ নাও। মাননীয় 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 অর্থমন্ত্রী মহোদয়, মাননীয় প্রাঞ্জিত বাবু, আপনি শুরু করুন। অনলাইনে বললাম প্লিজ। গ্রামীণ এলাকার সরকারি বেসরকারি অফিস ও মানুষের বাড়িঘরের সুবিধার জন্য 3000 FTTH সংযোগের প্রস্তাব করছি। গোপাল বাবু বিরোধী বসুন। ভিলেজ কমিটিতে পাবলিক ওয়াইফাই সুবিধাও
চালু করার প্রস্তাব করছি। আমি এই 31টি মোবাইল কমন সার্ভিস সেন্টার চালু করার প্রস্তাব করছি। এতে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 4.4 কোটি টাকা। এই ভগবান বাবু, এই ভগবান বাবু, আরে এই শিলাংশু বাবু বসো, বলেন বলে বল, বল বল, আপনি বল, ইয়েস বলেন। এক মিনিট। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে যে ঘটনাটা ঘটেছে এটা আপনার ভাষণ এবং লিডার অফ দ্য অপোজিশনের কথার মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সো ফার মাই নলেজ গোস, আপনি এরপরে বিরোধীরা তাদের প্রতিবাদ জানানোর অধিকার আছে, কিন্তু শালীনতাও থাকতে হবে। কিন্তু আমিও করেছি, শোনো প্লিজ। আরে বাবা আস্তে কথা। আমার মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, অ্যাকর্ডিং টু বিজনেস অ্যান্ড কন্ডাক্ট রুল, এইখানে মাননীয় রতন বাবু তো জ্ঞানী গর্ব, রুল টুল সব বুঝে, বেশি বুঝে। আমার বক্তব্য প্রসিডিউর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস, স্যার এই আইন অনুযায়ী মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন নাম দেওয়া হয়েছে, আপনারা সাসপেন্ড করেছেন আজকে। আমার বক্তব্য হল স্যার পুনরায় আমাদের অধ্যক্ষ মহোদয় বলেছেন রিভিউ করারও এখানে প্রভিশন আছে। ইউ ক্যান অ্যামেন্ড ইউর রুলিং, তাইলে অ্যামেন্ড করে দিলেই হয়। It is only misunderstanding of the speaker and LOP. Only misunderstanding. মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমি আপনার কাছে অনুরোধ রাখবো যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এটা উইথড্র করে শান্তিপূর্ণভাবে আমাদের হাউস চলার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়, মাননীয় স্পিকার, 1 মিনিট আঙ্কেল, 1 মিনিট। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, গোপালবাবু, আপনারা তো 2 মিনিট বলছেন, 2 মিনিট 2 মিনিট হয়ে গেছে, এখন বাজেট কথা বলতে দেন, বাজেট কথা বলতে দেন। ঠিক আছে। বাজেট বিরোধী অর্থমন্ত্রী রিভিউ করবে। বিরোধী বাবু এবং গোপাল বাবু, আমি একটু এমনি, আপনারা তো বহুদিন ধরে হাউস করছেন, একটু একটু শুনেন না, একটু গোপাল বাবু প্লিজ, বিরোধী বাবু একটু 2 মিনিট, অন্য কিছু না। এই দেখেন একটা জিনিস কি ব্যাপারে এনেছে, একটু আমি আপনার শুনে, আপনার বাইরে গিয়েও তো আলোচনা করতে পারবেন। অশোক মিত্র সিপিএম এর এমএলএ, যেহেতু যে ব্যাপারটা অ্যাডজর্নমেন্ট মোশন, উনি একটা চিঠি দিয়েছে, একটু বলেন, 2 মিনিটে কিচ্ছু হবে না। soliciting disciplinary action against Sri Jadavlal Nath, MLA, please, 55 Bagbasha Assembly Constituency, for violating code of conduct as well as ethics of Tripura Legislative Assembly after investigation. Last prayer বলছে, take the disciplinary action against Mr. Nath and also inform to the ethics committee of the assembly. স্পিকার কি করেছে, সাংবাদিকরা জানালে হই হলে তো যার যার নাচছে। স্পিকার বলছে উইথ আপনার 277G দেখতেন, আপনি এটার মধ্যে আছে দেখেন, সেখানে বলছে তুমি যদি কোনো জিনিস দাও এথিক্স কমিটিতে পাঠানোর জন্য, সাপোর্টিং ডকুমেন্টারি এভিডেন্স তোমাকে দিতে হবে আদার দেন মিডিয়া রিপোর্ট। মিডিয়া রিপোর্টও ছিল না, এবং বলছে আদার দেন মিডিয়া রিপোর্ট শুড বি সাবমিটেড অ্যালং উইথ দি কমপ্লেন। মিত্রকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে অ্যাসেম্বলি, তুমি মিত্রবাবু, তুমি তোমার যে ডকুমেন্ট দিচ্ছ, তুমি যে কমপ্লেন করছো, তোমার এটা ফর্মে হয়েছে না, তুমি আমাকে ডকুমেন্টস দাও, এবং মিডিয়া রিপোর্টও দিছে না। মিডিয়া রিপোর্ট দিলেও বলছে এটা লাগবে। এই তো চলে গেল 3 মাস, 4 মাস, 5 মাস। এবার অ্যাসেম্বলিতে একজনের বসন যদি বুঝতাম 1900 করতো,
আমাদের রাজ্যে অ্যাসেম্বলি এই 30-40 বছরে হয়নি, একজন আমি হয়েছে। কি সাথে ইস্যু হয়েছে আপনার মনে আছে? সিমনা গণহত্যা। হাউস থেকে আমরা সব চলে গেছিলাম দিয়া। সিমনা গণহত্যা, সিরিয়াস বিভীষিকা, মোরছড়া গণহত্যা, এই দুইটা ছাড়া আর কোনো একজন মোশন, এবং বাজেট সেশন কোনোদিন বন্ধ হয়নি। বাজেট সেশনে একজন মোশন, দোজ আর ইন্টেলিজেন্ট। আজকে যদি মানিকবাবু এখানে থাকতো, মানিক সরকার, আমি ওনাকে বাড়ি বলছি না, এটা আপনারা দেখেন, আপনারা শুনছেন, পেশেন্স থাকতে হবে। তো এখানে কিন্তু এবার আসেন অ্যাডমিনের মোশন। এবার চলে যান একদম সেকশন, চলে যান আপনি 70। কার কাছে চাইছেন একজন মোশনটা? অ্যাসেম্বলির ভিতরে ঘটনা, আপনি কার কাছে চাইছেন? 70 দেখুন, এই দেখেন 70 রোমান 9 দেখেন, the motion shall not related to matter which is not primarily the concern of the state government. যাদব বাবুর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কিছু ব্যবস্থা নিতে পারবো নি আমরা কেউ? বলছে একজন মোশন হইতে পারে প্রাইমারিলি, the motion shall not relate a matter of which is not primarily। আমার যদি রাজ্য সরকারের কোনো ডিপার্টমেন্টের সম্বন্ধে যদি কোনো লিঙ্ক না থাকে, একজন মোশন আনা যায় না। তার মানে স্পিকারকে চ্যালেঞ্জ করছে, হয় এরকম? কোন ডিপার্টমেন্ট উত্তর দিবে? যাদবপুর ব্যাপারে রতননাথ, ডক্টর মানিক শাহজি বা প্রণজিৎ বাবু এনিবডি উত্তর দিতে পারবে? না দেখে আপনাদের মুশকিল হয়েছে কি জানেন, রাগ করবেন না, আপনারা ঠিক আছেন। একটা লোক, আমি আগেও ওই হাউসে বলেছি, একটা লোক, এখন তো সিস্টেম নাই ত্রিপুরা থেকে বার করার, একটা লোক টোটাল কলুষিত করছে। ইউ আর জেন্টলম্যান, বিরিশ বাবু জেন্টলম্যান, জিতেন চৌধুরী জেন্টলম্যান, অনিমেষ বাবু জেন্টলম্যান। মাননীয় মন্ত্রী সাহেব, বলেন, বিষয়টা একটা স্পষ্ট কাতর। ইয়েস, চিঠি দিলে পারতো, কারণ এটা মৌলভূতের প্রয়োজন। ইয়েস, এখানে সেটা চিঠি দিয়ে ডকুমেন্ট দিলে পাঠিয়ে দেবে এক্সেপ্ট কমিটি। অন্যান্য রাজ্য, দেখ না, এখনো দিক, অন্যান্য রাজ্য এরকম ঘটনা হয়েছে। এবং ইয়েস, কিন্তু স্পিকার বলছে, আমি বলছি এটা কি করবেন, কিছু করা তো উচিত। এথিক্স কলেজে কিছু একটা কাছে দলীয় ভাবে তো করতে পারেন না, দলীয় ব্যাপারটা আমরা দেখবো, দলীয় ব্যাপারটা আমাদের বিষয়। কিন্তু আজকে যে বীরেশ বাবু একজন মোশন চলেনি, এটা রতন বাবু, বাজেট অধিবেশন। রতন বাবু, আরে যদি বুঝতাম, আমি একটু আরো অন্য কোনো জনস্বার্থে আনেছেন। রতন বাবু একটু বলবে, টাইম দিবেন। এক মাননীয় অধ্যক্ষ মহোদয়, অ্যাকর্ডিং টু 277D এখানে লেখা আছে এনি কমপ্লেন, এখানে প্রুফের কথা নেই। আর রতন বাবু যেটা 79 রেফার করেছেন, সেখানে বলা হয়েছে কোনো ট্রাইব্যুনালে কোথাও যদি কোনো কেস থাকে তাইলে কোনো অ্যাকশন নেওয়া যায়। এখানে বক্তব্যটা হলো এথিক্স কমিটিতে পাঠানো যায়। আমি আপনাকে বলি, শুনুন, একটা সভাকে পণ্ড করার তো আমাদের উদ্দেশ্য না, it should be discussed। আপনি ওনাকে যেভাবে বলেছেন প্রশ্নপত্র পরে আমি দেখব, আমি আপনাকে বলি ধন্যবাদ, কিন্তু আপনি বলেন নাই যে আই উইল অ্যালাউ ইউ ডিসকাস আফটার দ্য বাজেট স্পিচ। শোনেন, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি আপনাকে এখন কত হলো স্যার, আপনি যে কোনো ভাবে হোক আপনি আজকের জন্য সাসপেন্ড করেছেন, আবার বলেছেন থ্যাঙ্কস টু ইউ যে আমি রিকনসিডার করব। দেখুন, দিস রুলস ইজ মেইনলি ফর ইউ স্পিকার এন্ড ডেপুটি স্পিকার। এটা আপনি অ্যামেন্ডও করতে পারেন, তাইলে আপনার অ্যামেন্ডমেন্টের অ্যাসুরেন্স পেলে নিশ্চয়ই আমরা সবাই ওয়ার্কআউট করবো না। তাইলে একটা এখন কথাটা কি, ওনার একটা বক্তব্য পেশ করা হয়েছে রিটেন, আপনি ইথিক্স কমিটি পাঠিয়ে দিলেন, এটা তো পরে ইথিক্স কমিটি যা দেবে তারপরে ডিসকাস হবে। এখন আপনি বলুন যে রিকনসিডারেশন করবেন না, আমরা বাজেটটা হবে, করবে, করবো তো কথা বলেছি, বাজেটটা পেশ করতে দিন। আমি আপনাকে বলি, এটা
লিখিতভাবে মাননীয় দেবে। মাননীয় স্পিকার আমরা স্যার। বাজেট সেশনে আমরা থাকবো। আপনি কি চান সব বিরোধী আউট অফ দা হাউস থাকুন? মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় আমার সিনিয়র আমাদের তিনি সদস্য আছেন, সম্মানের সঙ্গে বলি, আপনি বলছেন বাজেটে না থাকলে হয়, কিন্তু এতক্ষণ বাজেট শুরুতে যেভাবে বাধা দিয়েছেন রাজ্যের মানুষ কিন্তু সব দেখলো। রাজ্যের এই বাজেটটা রাজ্যের 1 থেকে 100% লোকের জন্য। রণজিৎ এইটা বাবু, করার জন্য আরে না, গোপাল বাবু, না, আমি আপনাকে বলি, আমি বারবার স্পিকার সাহেবকে বলেছি আরে, না, না, যে ঠিক আছে। 1 মিনিটে আপনি বসান, আপনার বাজেট শুনবো না কেন? কন্ডিশন কিন্তু স্যার, আমি আপনাকে সরি টু সে, আপনি ট্যাকেল করতে পারতেন এই সিচুয়েশন। আপনি করলেন না। আরে এখন আপনি রিকনসিডারেশন অ্যাকর্ডিং টু রুলস ইউ ক্যান অ্যামেন্ড ইউর রুলিং। আরে আপনি তো বলার সুযোগ দিচ্ছেন না। আমি সিটিং এই চেয়ারে বসার পরে তো আমাকে আরে ওই দেখেন, আপনি কথা বলার সুযোগই দেন না। তো আপনি কথা বলা, আমি আপনার কথার উপরে আপনি এশিওর করলে আমি বাইরে গিয়ে আমি জানি না স্পিকার কি করব, আমি জানি না স্পিকার কি করব, কিন্তু আপনি থাকলে স্পিকারকে অনুরোধ করুন প্লিজ। আরে, না করলে কি হবে? আমি বলছি, প্রথম তো রতনবাবু যে জাস্ট মিনিট, আমি প্রথম তো রতনবাবু যে অশোক পেতে চিঠিটা কথা বললেন, উত্তর দিয়ে দিলাম। অশোকবাবুর চিঠি রিপ্লাই গেল এপ্রিলে 6, এপ্রিল টু মে, মে টু জুন, জুন টু জুলাই, 3 মাসের মধ্যে আর কোনো খোঁজ খবর নাই, তদন্ত নাই, বিষয় অগ্রগতি কিছু নাই। এটা তোলার জন্য তোলা, ঠিক আছে। বাজেটের আগে এগুলো আসতে পারে না, আপনি নিজেও জানেন। আপনি যদি মনে করেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ওনার কনসিডারেশন নিয়ে বলবো, কারণ যে অশোভনীয় আচরণ, কাগজ ঢিল, এগুলো ঢিলাঢিলি করেছে কাজ। আরে আপনি যদি কথা বলতে না দিন, আপনি কথা বলতে না দিলে তো মুশকিল। এবং টেবিলটা এজ এ সিনিয়র মেম্বার যেভাবে আপনি টেবিলটাকে উঁচিয়ে তুলে শূন্যে তুলে আবার ছাড়ছেন, তো এটা তারা ইন্সপিরেশন পেয়েছে, তারা উঠলো, টেবিলে করলো। এটাও আপনার থেকে সিনিয়র মেম্বার হিসাবে এটা আশা করি যে কাজটা ওরা করেছে এটাও স্যার, কিন্তু বিধানসভায় সঠিক করেনি। স্যার, এটা সহমত তো আপনি? এখন বাজেট চলাকালীন সময়ে হ্যাঁ, আর বিরোধীরা যেসব ধরনের উচ্ছৃঙ্খল ব্যবহার করেছে উক্তিও করেছে এবং অশোভনীয় কথাবার্তা বলেছে, আপনাকে কাগজে ঢিল ছড়েছে বা অন্যান্য যে অশোভনীয় কাজ করেছে, এগুলির জন্য আমরা এই বিধানসভা নিন্দা প্রস্তাব আমরা প্লেস করছি। এবং যত কিছু অশোভনীয় শব্দ যেন রেকর্ডে না থাকে, বিধানসভার রেকর্ড থেকে বাদ হয়। ইয়েস, ঠিক আছে। এবং উইথ দ্য কনসিডারেশন অফ দ্য অনারেবল চিফ মিনিস্টার, আমাকে বলতে দিন না। আহা, মাই রিকোয়েস্ট, ঠিক আছে। না জাস্ট এ মিনিট, চিফ মিনিস্টার সাহেব রিথিং করুক। এরকম আপনারা থাকলে এভাবে আচরণটা মানে দৃষ্টি করতে। গোপাল, ওয়েট। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বিষয়টা আমার মনে হয় আফটার 2 PM we can think of. After 2 PM continue. We can think of. ওকে, বেলা 2টোর পরে আমরা এটা ঘোষণা জানাবো। তবে আপ টু 2 PM কিন্তু দে আর সাসপেন্ডেড। প্লিজ গোপাল, নো মোর টক। সঞ্জিত বাবু স্টার্ট। আর কোনো কথা নেই, আর কোনো কথা নেই ভাই, অনেকক্ষণ কথা কইছি। গোপাল স্টার্ট। আরে হইব তো, থাকবো না। গোপাল স্টার্ট, প্রাজিত স্টার্ট। No, I'm telling you, only for 5%. Only for 5%. The others can come. And others can come. There is no problem. You can also sit here.
বাজেট দেবো, স্টার্ট করুন। মাননীয় স্পিকার মহোদয়, আমি যে জায়গায় থেমেছিলাম ইনফরমেশন টেকনোলজিস দপ্তরের মাধ্যমে ডিজিটাল ত্রিপুরা করার লক্ষ্যে রাজ্য সরকার 2023-24 অর্থ বছরে সমগ্র রাজ্যে মিশন মোডে ই অফিস চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে কাগজবিহীন অফিস করা, প্রশাসনের স্বচ্ছতা আনা এবং শাসন ব্যবস্থায় দায়বদ্ধতা বাড়ানো। আমাদের সরকার গত 2022-23 অর্থ বছরে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার অধীনে 11,892 জন ছাত্রছাত্রীকে স্মার্টফোন ক্রয় বাবদ 5,000 টাকা করে প্রদান করেছে। এই প্রকল্পের সম্প্রসারণের মাধ্যমে এবছর 12,000 ছাত্রছাত্রীকে স্মার্টফোন দেওয়া হবে। গ্রামীণ এলাকার সরকারি বেসরকারি অফিস ও মানুষের বাড়ি করে সুবিধার জন্য 3,000 FTTH সংযোগের প্রস্তাব করছি। 300টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে পাবলিক ওয়াইফাইয়ের সুযোগ সুবিধা চালু করার প্রস্তাব করছি। আমি এই 31টি মোবাইল কমন সার্ভিস সেন্টার চালু করার প্রস্তাব করছি। এতে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 4.13 কোটি টাকা। মহকুমা শাসকের অফিস এবং বিডিও অফিসে শাসন কার্য পরিচালনা ও সরকারি প্রকল্পগুলি বাস্তবায়নের পর্যালোচনার জন্য ভিডিও কনফারেন্সিং সিস্টেম চালু করার প্রস্তাব করছি, যার জন্য ব্যয় বরাদ্দ 6.70 কোটি টাকা ধরা হয়েছে। রাজ্য সরকার সমস্ত এসপিওদের মাসিক সাম্মানিক ভাতা 6,156 টাকা থেকে বাড়িয়ে 7,079 টাকা করেছে। পাশাপাশি এসপিও ড্রাইভারদের জন্য মাসিক সাম্মানিক ভাতা 9,000 টাকা থেকে বাড়িয়ে 9,540 টাকা করেছে। রাজ্য সরকার টিএসআর এর সমস্ত পদমর্যাদার কর্মীদের অবসরকালীন বয়স 57 থেকে বাড়িয়ে 60 বছর করা হয়েছে। রাজ্যের প্রতিটি জেলাতেই একটি করে ওমেন পুলিশ স্টেশন স্থাপন করার লক্ষ্যে খোয়াই এবং ধলাই জেলার জন্য ওমেন পুলিশ স্টেশন মঞ্জুর করা হয়েছে। রাজ্য সরকার 11টি পুলিশ ফাঁড়িকে থানায় উন্নীত করেছে। ট্রাফিক ব্যবস্থাকে আরও ফলপ্রসূ করার লক্ষ্যে রাজ্যের সমস্ত জেলাতে 8টি হাইওয়ে পেট্রোল ভেহিকেল চালু করেছে। ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস 2022-23 অর্থবর্ষে আমবাসা এবং মন্ডুঘাট ফায়ার স্টেশনের জন্য স্থায়ী অফিস বাড়ির ব্যবস্থা করা হয়েছে। ট্রেনিং স্কুলের প্রথম পর্যায়ে নির্মাণ কাজ শেষ হয়েছে এবং তা উদ্বোধন হয়েছে। আপৎকালীন সুষ্ঠু পরিষেবা প্রদানের লক্ষ্যে আমি 50টি কনভেনশনাল ফায়ার টেন্ডার্স এবং 20টি লাইট অপারেশনাল গাড়ি কেনার প্রস্তাব রাখছি। এতে 2023-24 অর্থবর্ষে মোট ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 26.76 কোটি টাকা। এবছর মনুবাজার, দামছড়া, অম্পি, রইসাবাড়ি এবং ছামনু এই 5টি ফায়ার স্টেশন ভবনের নির্মাণ কাজ শেষ হবে। সাবরুম, বিশ্বমুখ এবং আমবাসায় 12 কোটি টাকা ব্যয়ে স্থায়ীভাবে ফায়ার স্টেশন নির্মাণ করার প্রস্তাব আমি রাখছি। ফায়ারম্যানদের প্রশিক্ষণের জন্য রাজ্যে ফায়ার ট্রেনিং কলেজ গড়ে তোলা হবে। প্রিজন রাজ্য সরকার সংশোধনাগারে বন্দীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা চালু করেছে। প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার্সদের সহায়তায় রাজ্যের সমস্ত কারাগারে লিগ্যাল এইড ক্লিনিক স্থাপন করা হয়েছে। কারাগারের যে সমস্ত মহিলা আবাসিকদের 6 বছরের নিচে শিশু সন্তান রয়েছে তাদের থাকার জন্য বিশেষ ক্রেচের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের সমস্ত কারাগারে ভিডিও কনফারেন্স ইউনিট চালু করার ব্যবস্থা করা হয়েছে। কারাবাসীদের সুষ্ঠু পুনর্বাসনের জন্য ব্যাপকভাবে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রেভিনিউ মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্য সরকার 2022 নভেম্বরে সরকারি জায়গা ইজারা দেওয়ার জন্য নীতি নির্ধারণ করেছে, যা বাণিজ্য ও শিল্প সংক্রান্ত কর্মকাণ্ডে ভূমি প্রদানকে সহজলভ্য করবে। আমি উদয়পুর এবং ধর্মনগরে 67.20 কোটি টাকা ব্যয়ে নতুন জেলা শাসকের কার্যালয় নির্মাণের প্রস্তাব করছি। সাবরুম, উদয়পুর, কৈলাসহর এবং কুমারঘাট এসডিএম অফিস বিল্ডিংয়ের জন্য এসডিএম রেসিডেন্সিয়াল কোয়ার্টার্স নির্মাণের জন্য আমি আরও 27.92 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখছি। প্রাকৃতিক বিপর্যয়কে সঠিকভাবে মোকাবেলা করার জন্য আরও 7টি অটোমেটেড ওয়েদার স্টেশন এবং 8টি অটোমেটেড রেইন গ্যাজেস রাজ্যের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলার প্রস্তুতির জন্য সারা রাজ্যে 3,000 জন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এবং 1,000 জন আপদা মিত্র ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি এনভায়রনমেন্ট রাজ্যবাসী বিশেষ করে যুব সমাজে বৈজ্ঞানিক চিন্তাধারাকে বিকশিত করার লক্ষ্যে রাজ্য সরকার গত বছর আগরতলা বাদারঘাটে সায়েন্স সিটির উদ্বোধন করেছে।
আমি এই মহতী সভাকে জানাতে পেরে খুশি যে 2022 সালের 30 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী তার মন কি বাত অনুষ্ঠানে রাজ্যের বায়ো ভিলেজ উন্নয়নের প্রশংসা করেছেন। ছাত্রছাত্রীদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার জন্য রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ডিএনএ ক্লাব প্রকল্প বাস্তবায়ন করেছে। এই 2023-24 অর্থ বছরে ডিএনএ ক্লাবের সংখ্যা বাড়িয়ে 40টি বিদ্যালয়তে রূপান্তরিত হবে। ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, রাজ্য সরকার ত্রিপুরা সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন পলিসি এবং লজিস্টিক পলিসি চালু করেছে। নর্থ ইস্ট গ্লোবাল ইনভেস্টর সামিটের অঙ্গ হিসাবে রোড শোতে রাজ্য সরকার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং বেসরকারি বিনিয়োগকে আকর্ষণ করার জন্য রাজ্যের সম্ভাবনাকে তুলে ধরেছে। রাজ্য সরকারের প্রচেষ্টা জাতীয় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের গভীরভাবে আকৃষ্ট করেছে। বিভিন্ন শিল্প নগরীতে বৈদ্যুতিক পরিকাঠামো উন্নতির জন্য 2023-24 অর্থ বছরে মোট 37.75 কোটি টাকা ব্যয় করা হবে। ব্যাপক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে রাজ্যের 6টি জেলা শিল্প নগরীতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় 1200 কোটি টাকা আগামী 5 বছর বিনিয়োগ করতে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। ত্রিপুরা অন্যান্য রাজ্যগুলির ইউনিক প্রোডাক্টস প্রদর্শন ও বিক্রয়ের জন্য আগরতলা 100 কোটি টাকা ব্যয়ে একটি ইউনিটি মল নির্মাণ করা হবে। স্কিল ডেভেলপমেন্ট, আমাদের সরকার দক্ষতা উন্নয়নের ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়েছে। বিগত 5 বছরে রাজ্যের 22,000-এর বেশি সংখ্যক যুবক যুবতীকে বিভিন্ন দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে অনেকে রাজ্যে এবং বহিরাজ্যে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়েছে। রাজ্যের যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প নামক একটি প্রকল্প চালু করার ঘোষণা করেছে। এই প্রকল্প রূপায়ণে 50 কোটি টাকা আগামী 5 বছরে খরচ করা হবে। এই প্রকল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি, ইন্টারনেট অফ থিংস, স্মার্ট সিটি পরিষেবা এবং স্মার্ট এগ্রিকালচারের মতো নতুন যুগোপযোগী ও জব ওরিয়েন্টেড দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যুব সম্প্রদায়ের জন্য রাজ্য এবং বহিরাজ্যের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলির সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া হবে। ট্যুরিজম, রাজ্যের শেষ প্রান্ত পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, পরিকাঠামোগত সুবিধা সৃষ্টি এবং পর্যটন স্থানগুলিতে জনশক্তি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পর্যটনের উন্নতির জন্য রাজ্য সরকার ব্যাপক পরিকল্পনা নিয়েছে। এর ফলে পর্যটকদের আগমন বৃদ্ধি পেয়েছে। গত বছর পর্যটকদের আগমন বৃদ্ধি পেয়ে 2.84 লক্ষ গিয়ে দাঁড়িয়েছে, যার মধ্যে 35,000 বিদেশি পর্যটক ছিলেন। রাজ্য সরকার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শ্রী সৌরভ গাঙ্গুলিকে ত্রিপুরার পর্যটন ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত রাজ্য পর্যটন শিল্পকে একটি নতুন আঙ্গিকে নিয়ে যাবে। অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য ডুম্বুর জলাশয়, ছবিমুড়া ও জম্পহিলে রাজ্য সরকার বহুবিধ কার্যক্রম চালু করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল প্যারা মোটরিং, প্যারাগ্লাইডিং, ওয়াটার স্কুটার, ওয়াটার স্কি, জার্বিং, ব্যানানা বোট এবং হট এয়ার বেলুন ইত্যাদি। স্বদেশ দর্শন 1 প্রকল্পে 90 কোটি টাকা ব্যয়ে রাজ্যে সিপাহীজলা, উদয়পুর, ছইমুড়া, নির্মল, উজ্জয়ন্ত প্রাসাদ, ডম্বুর জলাশয়, জম্পহিল এবং 19 কোটির পরিকাঠামো উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। সর্বমোট 31টি লক হাউস চালু করা হয়েছে এবং আরও 18টি লক হাউস বর্তমানে সম্পূর্ণ করার পর্যায়ে রয়েছে। উজ্জয়ন্ত প্রাসাদে 6 কোটি টাকা ব্যয়ে ত্রিপুরা রাজন্য আমল এবং সমকালীন ইতিহাসের উপর একটি লাইট এবং সাউন্ড শো চালু করা হয়েছে। 692 কোটি টাকা ব্যয়ে 4টি রোপওয়ে নির্মাণ করা হবে, যেগুলো হলো উদয়পুর রেল স্টেশন থেকে মাতারবাড়ি, দ্বিতীয়টি মহারানী থেকে ছবিমোড়া, তৃতীয়টি সুরমাচড়া এবং চতুর্থটি জম্পুই পাহাড়ে। পর্যটকদের সুবিধা প্রদানের জন্য ডম্বুর জলাশয়ে একটা হাউস বোট মোতায়েন করা হবে। ডম্বুরের ইকো ট্যুরিজমের বিকাশে 2023-24 অর্থ বছরে 5 কোটি টাকা ব্যয় করা হবে। পর্যটককে আকর্ষিত করার জন্য দুর্গাবাড়িতে একটি টিম মিউজিয়াম গড়ে তুলতে 15 কোটি টাকা ব্যবহৃত রাখা হয়েছে। পর্যটকদের আকর্ষিত করার জন্য মন্দিরের উদয়পুরে মহাদেব দিকে সুশোভিত করা হবে এবং এর জন্য 8 কোটি টাকা ব্যবহৃত ধরা হয়েছে। ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স, সরকারের কার্যক্রমের প্রচারের জন্য সারা রাজ্যে 15টি স্থানে ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে। কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সহায়তায় ত্রিপুরা ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে এবং প্রথম ব্যাচে ছাত্রছাত্রীরা কোর্স সমাপ্ত করে সার্টিফিকেট লাভ করেছেন। এই শিক্ষাবর্ষে 5টি নতুন কোর্স চালু করা হবে, এতে মোট কোর্সের সংখ্যা দাঁড়াবে 6টি। নর্থ ইস্ট স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম এর প্রকল্পে 35 কোটি টাকা ব্যয়ে গান্ধীঘাটে একটি ট্যুরিজম অ্যান্ড কালচারাল প্রমোশনাল হাব গড়ে তোলার প্রস্তাব পেশ করছে। ট্রান্সপোর্ট, বৈদেশিক বাণিজ্য যোগাযোগের প্রভূত উন্নতি সাধনের জন্য রাজ্য সরকার যোগাযোগ ব্যবস্থা উন্নতি লজিস্টিক হাব গড়ে তুলতে বদ্ধপরিকর। গত 12/9/2022 তারিখে ভারত সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক মেসার স্পাইস জেট এয়ারলাইন্সকে
আগরতলা চট্টগ্রাম আগরতলা রুটে আন্তর্জাতিক বিমান পরিচালনার জন্য লেটার অফ অ্যাওয়ার্ড প্রদান করেছে, যার জন্য রাজ্য সরকার 15 কোটি টাকার ভর্তুকি প্রদান করেছে। রাজ্যের পরিবহন ক্ষেত্রকে বিদ্যুৎ নির্ভর গতিশীলতার দিকে নিয়ে যেতে, বায়ু দূষণ কমানো এবং ত্রিপুরাকে পরিবেশ বান্ধব পর্যটন ক্ষেত্র হিসাবে গড়ে তোলার জন্য রাজ্য মন্ত্রিসভা ত্রিপুরা ইলেকট্রিক ভেহিকেল পলিসি 2022-এর অনুমোদন দিয়েছে। রাজ্য সরকার ভেহিকেল স্ক্র্যাপিং পলিসি 2023 প্রণয়ন করে, যার অধীনে 15 বছরের পুরনো সরকারি যানবাহনগুলিকে বাতিল করে পরিবেশ বান্ধব যানে পরিবর্তিত করা হবে। ত্রিপুরা আভ্যন্তরীণ জলপথে উন্নয়নে রাজ্য সরকার উদয়পুরে একটি মাল্টি মডেল লজিস্টিক পার্ক স্থাপন করবে। কর্মীবিহীন রেলওয়ে ক্রসিংগুলোতে দুর্ঘটনা এড়ানোর জন্য ভারত সরকার রেলওয়ে মন্ত্রক রাজ্যের জন্য 23টি রোড ওভারব্রিজের অনুমোদন দিয়েছে। 117 কোটি টাকা ব্যয়ে এরকম 12টি ওভারব্রিজের কাজ এগিয়ে চলছে এবং বাকি 11টি ওভারব্রিজের প্রকল্পের বিস্তারিত রূপরেখা তৈরির কাজ চলছে। গন্ডার তুইশা, জিরানিয়া মেলাঘর এবং জুলাই বাড়িতে 25 কোটি টাকা ব্যয়ে নতুন মোটর স্ট্যান্ড নির্মাণ করার জন্য প্রস্তাব করছে। আগরতলার পরিবহন কমিশনের অফিস বাড়ি এবং তৎসঙ্গে দক্ষিণ ত্রিপুরা সিপাহী জেলার খোয়া এবং ঊনকোটি জেলার 4টি পরিবহন অফিস বাড়ি নির্মাণের জন্য প্রস্তাব রাখছি। এই নির্মাণ খাতে আমি 50 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করছি। রোড এবং ব্রিজেস 2022-23 অর্থ বছরে 231 কিলোমিটার রাস্তার উন্নতি সাধন করা হয়েছে এবং 224 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ করা হয়েছে। রাজ্য সরকার 5টি আরসিসি ব্রিজের কাজ সম্পূর্ণ করেছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে 2022-23 অর্থ বছরে 10টি বসতি এলাকায় সর্বঋতু উপযোগী রাস্তার সুবিধা দেওয়ার জন্য 123 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। তাছাড়া 2022-23 অর্থ বছরে 150 কিলোমিটার জাতীয় সড়ক এবং 23 কিলোমিটার রাজ্য সড়ক নির্মাণ করা হয়েছে। 2023-24 অর্থ বছরে প্রায় 280 কিলোমিটার রাস্তার উন্নয়ন করা হবে। 2388 কিলোমিটার রাস্তায় মেরামতের কাজ করা হবে এবং 10টি নতুন আরসিসি ব্রিজ নির্মাণ করা হবে। তাছাড়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে 38টি বসতি অঞ্চলে 340 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে সর্বঋতু উপযোগী রাস্তার সুবিধা দিতে। তাছাড়া 76 কিলোমিটার জাতীয় সড়ক এবং 85 কিলোমিটার রাজ্য সড়ক এবং 3টি রোড ওভারব্রিজ নির্মাণ করা হবে। কর্মচারীদের থাকার সুবিধার জন্য আমি কুঞ্জবন এলাকায় 64টি টাইপ 3 এবং 64টি টাইপ 2 কোয়ার্টার নির্মাণের প্রস্তাব রাখছি। এই কাজের জন্য 62 কোটি টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। রোড সেক্টরের জন্য আমি 1360 কোটি টাকা বাজেট বরাদ্দের সংস্থান রেখেছি। ওয়াটার রিসোর্স 2022-23 অর্থবছরে জলসম্পদ দপ্তর 4713 হেক্টর কৃষি জমিকে সেচের আওতাভুক্ত করার জন্য 840টি স্মল বোর ডিপ টিউবওয়েলস এবং 234টি ডিপ টিউবওয়েল নির্মাণের কাজ হাতে নিয়েছে। এর মধ্যে 400টি স্মল বোর ডিপ টিউবওয়েল এবং 4টি ডিপ টিউবওয়েল নির্মাণ সম্পন্ন এবং চালু করা হয়েছে এবং এর মাধ্যমে 1006 হেক্টর কৃষি জমিতে সুনিশ্চিত সেচের আওতাভুক্ত করা হয়েছে। এছাড়া 446টি স্মল বোর ডিপ টিউবওয়েল এবং 102টি ডিপ টিউবওয়েলস নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এতে আরও 3043 হেক্টর কৃষি জমি সুনিশ্চিত সেচের আওতায় আসবে। অবশিষ্ট 128টি ডিপ টিউবওয়েলস নির্মাণ প্রক্রিয়া চলছে। বন্যা ব্যবস্থাপনার ক্ষেত্রে 24টি জায়গায় 3411 মিটার ভূমিক্ষয় প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে 640 মিটার দৈর্ঘ্যের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট 2731 মিটার দৈর্ঘ্যের কাজ বর্তমানে চালু আছে। আমি 7 কোটি টাকা ব্যয়ে 60টি নতুন লিফট ইরিগেশন প্রকল্পের নির্মাণ এবং 20টি লিফট ইরিগেশন প্রকল্পের সংস্কার করার প্রস্তাব করছি। এটা রাজ্যের বিভিন্ন ব্লকে 65 কোটি টাকায় 8টি ক্ষুদ্র সেচ জলাধার নির্মাণ করা হবে। আমি সেচ ও বন্যা নিয়ন্ত্রণে মোট 249 কোটি টাকা বাজেট বরাদ্দের সংস্থান রেখেছি। পাওয়ার 2022 ডিসেম্বরে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের 2275 কোটি টাকা আর্থিক সহায়তা, ত্রিপুরা পাওয়ার ডিস্ট্রিবিউশন স্ট্রেংথেনিং অ্যান্ড জেনারেশন এফিসিয়েন্সি প্রজেক্ট রূপায়ণ সম্পর্কিত চুক্তি ডিইএ এবং এডিবি এর সাথে সম্পন্ন হয়েছে। ত্রিপুরার ইতিহাসে বিদ্যুৎ ক্ষেত্রে এটাই সর্ববৃহৎ প্রকল্প। রাজ্যের জন্য এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত। টিএসইসিএল এর বর্তমানে বিদ্যুৎ সরবরাহ পরিচালিত আর্থিক ব্যবস্থা উন্নয়নে রাজ্য সরকার 800 কোটি টাকা ব্যয়ে রিভ্যাম্পড রিফর্ম বেসড রেজাল্ট লিঙ্কড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিমস রূপায়ণ করছে। রাজ্যের বিদ্যুৎ পরিবহনের পরিকাঠামো উন্নয়নের জন্য ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড নামে একটি নতুন কোম্পানি গঠন করা হয়েছে। ত্রিপুরার একটি 103 মেগাওয়াট ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যে এনটিপিসি এর এনার্জি ডিভিশনের সাথে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। এতে 700 কোটি টাকা বিনিয়োগ করা হবে। রাজ্যে একটি ছোট্ট পরিসরে জলবিদ্যুৎ প্রকল্প তৈরির সম্ভাবনা খতিয়ে দেখার জন্য
সম্ভাব্যতা অধ্যয়ন শুরু করা হবে। রাজ্যের দূর দূরান্ত এলাকায় পুনর্নবীকরণ শক্তির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি সারা দেশে খ্যাতি অর্জন করেছে, তেমনি রাজ্যের দুর্গম এলাকায় জনজীবনে অনুকূল প্রভাব ফেলেছে। গত বছর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি সুবিধাভোগীদের সাথে কথা বলার সময় এই প্রকল্পের প্রশংসা করেছেন। গ্রামীণ বাজার আলোকজ্যোতি প্রজেক্টের আওতায় 33 কোটি টাকা ব্যয়ে 15,000 সোলার লাইটের মাধ্যমে 1,291টি গ্রামীণ ও প্রত্যন্ত বাজার আলোকিত করা হয়েছে। PM কুসুম প্রকল্পে ট্রেডার নন গ্রিড এলাকায় 4,020টি সোলার পাম্প বসানো হবে। এতে ব্যয় হবে 121 কোটি টাকা, তার মধ্যে 2,066টি পাম্প ইতিমধ্যে বসানো হয়েছে। আমি মহতী সভাকে জানাতে আনন্দিত যে কেন্দ্র সরকার PM ডিভাইন প্রকল্পে ত্রিপুরার সোলার মাইক্রো গ্রিড বসানোর জন্য 81 কোটি টাকা মঞ্জুর করেছে। মোট 274টি প্রত্যন্ত এলাকার বসতিগুলিকে এরকম সোলার মাইক্রো গ্রিডের মাধ্যমে আলোকিত করা হবে। আমি মহতী সভাকে আনন্দের সাথে জানাচ্ছি যে 2022-23 অর্থ বছরে PMAY আরবান প্রকল্পে রূপায়ণে অসাধারণ সাফল্যের জন্য ত্রিপুরা রাজ্য উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির মধ্যে বেস্ট পারফর্মিং স্টেট হিসাবে পুরস্কৃত হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু স্বচ্ছতা সার্ভেকেশন সার্ভে 2022 অনুসারে ত্রিপুরাকে ছোট রাজ্যগুলির মধ্যে মোস্ট ক্লিন স্টেট ইন ইন্ডিয়া স্মল স্টেট ক্যাটাগরি হিসাবে পুরস্কৃত করেছেন। ইন্ডিয়ান স্বচ্ছতা লীগের অধীনে স্পেশাল মেনশন 3 লাখ থেকে 10 লাখ ক্যাটাগরিতে আগরতলা পুর নিগমকে পুরস্কৃত করা হয়েছে। নগরায়নের ক্রমবর্ধমান চাহিদাকে মেটাতে আমি মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট স্কিম নামে একটি নতুন প্রকল্প চালুর প্রস্তাব করছি। এই প্রকল্প আগামী 5 বছরে 500 কোটি টাকা ব্যয়ে আগরতলা, উদয়পুর এবং ধর্মনগরে স্যাটেলাইট টাউন গড়ে তোলা হবে। এই প্রকল্পের প্রাথমিক কাজ শুরু করার জন্য 2023-24 অর্থ বছরের বাজেটে আমি 10 কোটি টাকার সংস্থান রেখেছি। আগরতলা শহর এবং রাজ্যের অন্যান্য শহরগুলিতে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের জন্য আমি মোট 50 কোটি টাকার সংস্থান রাখছি। পর্যটকদের আকর্ষিত করতে বাণিজ্যিক কার্যকলাপ বৃদ্ধির লক্ষ্যে কৈলাস শহরে 10 কোটি টাকা ব্যয়ে বাণিজ্যিক অন্যান্য সুবিধা গড়ে তোলা হবে। 8.45 কোটি টাকা ব্যয়ে 19টি বিভিন্ন শহরে সোলার হাই মাস্ট লাইটিং সিস্টেম স্থাপন করা হবে। সারা রাজ্যে পৌর পরিকাঠামো উন্নয়নে বিনিয়োগের জন্য আমি আনন্দের সাথে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করছি। এই প্রকল্পে আগামী 5 বছরে টুয়েপকে অন্তর্গত করে 1,500 কোটি টাকা বিনিয়োগ করা হবে। এর জন্য আমি 2023-24 অর্থ বছরের বাজেটে 120 কোটি টাকার সংস্থান রেখেছি। 3.50 কোটি টাকা ব্যয়ে কমলপুর নগর পঞ্চায়েতের জন্য একটি নতুন অফিস বিল্ডিং নির্মাণ করা হবে। হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট, সেরিকালচার মাননীয় অধ্যক্ষ মহোদয় 2022-23 অর্থ বছরে 41 জন শিল্পীকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং 238 জন শিল্পীকে কারুশিল্পের দ্রব্যাদি বানানোর জন্য উন্নত মানের যন্ত্রপাতি দেওয়া হয়েছে। তাঁত শিল্পীদের জীবিকা অর্জনের সুযোগ করে দিতে 2023-24 অর্থ বছরে তাঁতি অধ্যুষিত এলাকায় 4টি নতুন হ্যান্ডলুম ক্লাস্টার গঠন করা হবে। 50 জন জনজাতি তাঁত শিল্পী বিভিন্ন জীবিকা অর্জন প্রকল্পে উপকৃত হবে। 690 জন তাঁত শিল্পীকে উন্নত তাঁত মেশিনে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্য এবং বহিরাজ্যে কারুশিল্প সামগ্রী বিপণনের সুবিধা করে দিতে 4টি গান্ধী শিল্প বাজার এবং 2টি প্রদর্শনীর আয়োজন করা হবে। কোঅপারেশন সমবায় ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে সমবায়গুলির কাজ করবে স্বচ্ছতা আনতে প্যাক্স কম্পিউটারাইজেশন প্রজেক্টের অধীনে 268টি ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিকে ল্যাম্প প্যাক্স কম্পিউটারাইজ করা হবে। সমবায় ক্ষেত্রে উন্নয়নকে আরও বেশি মাত্রা দিতে 160টি নতুন কোঅপারেটিভ সোসাইটি গঠন করে শেয়ার ক্যাপিটাল হিসেবে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে। আগরতলা কোঅপারেশন আরবান ডেভেলপমেন্ট ব্যাংকের কাজকর্মে আরও গতি আনতে রাজ্য সরকার 1.5 কোটি টাকা বিনিয়োগ করবে। ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির এর নতুন ভবন উদ্বোধন ও কাজ শুরু হয়। ত্রিপুরা নরসিংগড়ে 2022 সালে অক্টোবর মাসে ন্যাশনাল ল ইউনিভার্সিটির শিলান্যাস করা হয়েছে। কমলপুরে মোহনপুরে আদালত ভবনের নির্মাণ কাজ এবং কোয়াই ও ধর্মনগরে আদালত ভবনের সম্প্রসারণের কাজ দ্রুত এগিয়ে চলেছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। কৈলাসহর বিশ্রামগঞ্জে এবছর আদালত ভবনের নির্মাণ কাজ শুরু হবে। এবছর বিশ্রামগঞ্জ কোয়া এবং কৈলাসহরের জুডিশিয়াল অফিসারদের জন্য সরকারি বাসভবন নির্মাণের কাজও শুরু হবে। 2022-23 সালে 9টি লোক আদালতের আয়োজন করা হয়। সেখানে জাতীয় লোক আদালত, বিশেষ লোক আদালত, চিরাচরিত লোক আদালত, মহা লোক আদালত, ভ্রাম্যমাণ লোক আদালত এবং ধারাবাহিক লোক আদালতের মাধ্যমে 58,000-এরও বেশি মামলা উত্থাপিত হয়, যার মধ্যে 6,700টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। রাজ্য জুড়ে মোট 1024টি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়, যেখানে 1,11,162 জন ব্যক্তি অংশগ্রহণ করেন।
1623 জন সুবিধাভোগীকে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করা হয় এবং 12,094 সুবিধাভোগীদের আইনি পরামর্শ প্রদান করা হয়। আমি আগরতলা, জম্পিজলা, করবুক এবং শান্তিবাজার নতুন আদালত ভবন নির্মাণের প্রস্তাব রাখছি। জম্পিজলা, করবুক, শান্তিবাজার এবং বিলোনিয়াতে বিচার বিভাগ আধিকারিকদের জন্য কোয়ার্টার্স এবং আগরতলা হাইকোর্টের কর্মচারী এবং আধিকারিকদের জন্য 6টি টাইপ 4 ও 6টি টাইপ 3 কোয়ার্টার নির্মাণ করার প্রস্তাব রাখছি। ফাইন্যান্স 1/7/2018 তারিখের থেকে ত্রিপুরাতে ন্যাশনাল পেনশন স্কিম চালু হয়েছিল। কর্মচারীদের স্বার্থ মাথায় রেখে আমি কর্মচারী পিছু সরকার কন্ট্রিবিউশন বেসিক বেতনের 10% থেকে বাড়িয়ে মহার্ঘ ভাতা সহ কর্মচারীর বেতনের 14% করার প্রস্তাব। সম্প্রতি রাজ্য সরকার কম সময়ের মধ্যে পেনশনভোগীদের পেনশন প্রস্তাব এজি অফিসে জমা দেওয়ার জন্য একটি পোর্টাল চালু করেছে। রাজ্য সরকারের অধীনস্থ পেনশনভোগীদের বিভিন্ন সমস্যা সংক্রান্ত আবেদন অনলাইনে জমা দেওয়ার জন্য একটি পৃথক গ্রিভেন্স পোর্টাল চালু করা হচ্ছে। এটা পেনশনারদের অভিযোগ জমা দেওয়ার ক্ষেত্রে ব্যাপকভাবে সহায়তা করবে। এবছর থেকে রাজ্য সরকার স্থায়ী সরকারি কর্মচারীদের জন্য ই সার্ভিস বুক চালু করতে যাচ্ছে। এতে কর্মচারীরা খুব সহজেই নিজের সার্ভিস রেকর্ড দেখতে সমর্থ হবেন। আমি ডাইরেক্টরেট অফ গুড গভর্নেন্স নামক একটি নতুন অধিদপ্তর স্থাপন করার প্রস্তাব রাখছি। এই অধিদপ্তর সুশাসন, দপ্তরগুলি কার্যকারিতা বাড়ানো এবং নাগরিকদের জন্য বিভিন্ন নিয়মের বাধ্যবাধকতা হ্রাসের লক্ষ্যে জাতীয় বা আন্তর্জাতিক স্তরের সংস্থাগুলির সাথে কাজ করবে এবং জীবনযাত্রার সহযোগ সুগম করতে সাহায্য করবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই মহতী সভায় উপস্থিত সকল সদস্যরা সুশাসনের কৃত্রিম বুদ্ধিমত্তা এর ব্যবহার সম্পর্কে নিশ্চয়ই অবগত আছেন। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির অন্যান্য জাতীয় স্তরের প্রতিষ্ঠানের সহযোগিতায় তথ্য প্রযুক্তি দপ্তরের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা উৎকর্ষ কেন্দ্র স্থাপন করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, শক্তি, কৃষি এবং নগর বিষয়ক ক্ষেত্রে নীতি বাস্তবায়ন করতে এবং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই উৎকর্ষ কেন্দ্র রাজ্য সরকারকে সহযোগিতা করবে। এই সেন্টারটি 5 কোটি টাকা ব্যয় করা হবে। যে সকল মেধাবী ছাত্রছাত্রীরা আর্থিক সীমাবদ্ধতার কারণে শিক্ষা গ্রহণে সক্ষম, রাজ্য সরকার তাদের জন্য সংবেদনশীল। আমি আনন্দের সাথে সিএম চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করছি এবং এতে 3 কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত 10ম এবং দ্বাদশ স্তরের 100 জন ছাত্রছাত্রীকে মাসিক 5,000 টাকা করে বৃত্তি রাজ্য সরকার প্রদান করবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা রাজ্যের মানুষের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার খুবই সংবেদনশীল। রাজ্যের জনগণকে চিকিৎসার জন্য রাজ্যের অভ্যন্তরে, রাজ্যের বাইরে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। তাই আমি সিএম জন আরোগ্য যোজনা 2023 সংক্ষিপ্ত CMJY 2023 নামক একটি সার্বজনীন স্বাস্থ্য বীমা যোজনা চালু করার প্রস্তাব রাখছি, যা হবে সার্বজনীন প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান
রেখেছে। 3.50 কোটি টাকা ব্যয়ে কমলপুর নগর পঞ্চায়েতের জন্য একটি নতুন অফিস বিল্ডিং নির্মাণ করা হবে। হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট, সেরিকালচার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2022-23 অর্থ বছরে 41 জন শিল্পীকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং 238 জন শিল্পীকে কারুশিল্পের দ্রব্যাদি বানানোর জন্য উন্নত মানের যন্ত্রপাতি দেওয়া হয়েছে। তাঁত শিল্পীদের জীবিকা অর্জনের সুযোগ করে দিতে 2023-24 অর্থ বছরে তাঁতি অধ্যুষিত এলাকায় 4টি নতুন হ্যান্ডলুম ক্লাস্টার গঠন করা হবে। 50 জন জনজাতি তাঁত শিল্পী বিভিন্ন জীবিকা অর্জন প্রকল্পে উপকৃত হবেন। 690 জন তাঁত শিল্পীকে উন্নত তাঁত মেশিনে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্য এবং বহিরাজ্যে কারুশিল্প সামগ্রী বিপণনের সুবিধা করে দিতে 4টি গান্ধী শিল্প বাজার এবং 2টি প্রদর্শনীর আয়োজন করা হবে। কোঅপারেশন, সমবায় ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে সমবায়গুলির কাজকর্মে স্বচ্ছতা আনতে প্যাক্স কম্পিউটারাইজেশন প্রজেক্টের অধীনে 268টি ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিকে ল্যাম্প প্যাক্স কম্পিউটারাইজ করা হবে। সমবায় ক্ষেত্রে উন্নয়নকে আরও বেশি মাত্রা দিতে 160টি নতুন কোঅপারেটিভ সোসাইটি গঠন করে শেয়ার ক্যাপিটাল হিসেবে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে। আগরতলা কোঅপারেশন আরবান ডেভেলপমেন্ট ব্যাংকের কাজকর্মে আরও গতি আনতে রাজ্য সরকার 1.5 কোটি টাকা বিনিয়োগ করবে। ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির এর নতুন ভবন উদ্বোধন ও কাজ শুরু হয়। ত্রিপুরা নরসিংগড়ে 2022 সালে অক্টোবর মাসে ন্যাশনাল ল ইউনিভার্সিটির শিলান্যাস করা হয়েছে। কমলপুরে মোহনপুরে আদালত ভবনের নির্মাণ কাজ এবং কোয়াই ও ধর্মনগরে আদালত ভবনের সম্প্রসারণের কাজ দ্রুত এগিয়ে চলেছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। কৈলাসহর বিশ্রামগঞ্জে এবছর আদালত ভবনের নির্মাণ কাজ শুরু হবে। এবছর বিশ্রামগঞ্জ কোয়া এবং কৈলাসহরের জুডিশিয়াল অফিসারদের জন্য সরকারি বাসভবন নির্মাণের কাজও শুরু হবে। 2022-23 সালে 9টি লোক আদালতের আয়োজন করা হয়। সেখানে জাতীয় লোক আদালত, বিশেষ লোক আদালত, চিরাচরিত লোক আদালত, মহা লোক আদালত, ভ্রাম্যমাণ লোক আদালত এবং ধারাবাহিক লোক আদালতের মাধ্যমে 58,000-এরও বেশি মামলা উত্থাপিত হয়, যার মধ্যে 6,700টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। রাজ্য জুড়ে মোট 1024টি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সেখানে 1,11,162 জন ব্যক্তি অংশগ্রহণ করেন। 1,623 জন সুবিধাভোগীকে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করা হয় এবং 12,094 সুবিধাভোগীদের আইনি পরামর্শ প্রদান করা হয়। আমি আগরতলা, জম্পুজলা, করবুক এবং শান্তিবাজার নতুন আদালত ভবন নির্মাণের প্রস্তাব রাখছি। জম্পুজলা, করবুক, শান্তিবাজার এবং বিলোনিয়াতে বিচার বিভাগীয় আধিকারিকদের জন্য কোয়ার্টার্স এবং আগরতলা হাইকোর্টের কর্মচারী এবং আধিকারিকদের জন্য 6টি টাইপ 4 ও 6টি টাইপ 3 কোয়ার্টার নির্মাণ করার প্রস্তাব রাখছি। ফাইন্যান্স, 1/7/2018 তারিখের থেকে ত্রিপুরাতে ন্যাশনাল পেনশন স্কিম চালু হয়েছিল। কর্মচারীদের স্বার্থ মাথায় রেখে আমি কর্মচারী পিছু সরকার কন্ট্রিবিউশন বেসিক বেতনের 10% থেকে বাড়িয়ে মহার্ঘ ভাতা সহ কর্মচারীর বেতনের 14% করার প্রস্তাব। সম্প্রতি রাজ্য সরকার কম সময়ের মধ্যে পেনশনভোগীদের পেনশন প্রস্তাব এজি অফিসে জমা দেওয়ার জন্য একটি পোর্টাল চালু করেছে। রাজ্য সরকারের অধীনস্থ পেনশনভোগীদের বিভিন্ন সমস্যা সংক্রান্ত আবেদন অনলাইনে জমা দেওয়ার জন্য একটি পৃথক গ্রিভেন্স পোর্টাল চালু করা হয়েছে। এটা পেনশনারদের অভিযোগ জমা দেওয়ার ক্ষেত্রে ব্যাপকভাবে সহায়তা করবে। এবছর থেকে রাজ্য সরকার স্থায়ী সরকারি কর্মচারীদের জন্য সার্ভিস বুক চালু করতে যাচ্ছে। এতে কর্মচারীরা খুব সহজেই নিজের সার্ভিস রেকর্ড দেখতে সমর্থ হবেন। আমি ডাইরেক্টরেট অফ গুড গভর্নেন্স নামক একটি নতুন অধিদপ্তর স্থাপন করার প্রস্তাব রাখছি। এই অধিদপ্তর সুশাসন, দপ্তরগুলি কার্যকারিতা বাড়ানো এবং নাগরিকদের জন্য বিভিন্ন নিয়মের বাধ্যবাধকতা হ্রাসের লক্ষ্যে জাতীয় বা আন্তর্জাতিক স্তরের সংস্থাগুলির সাথে কাজ করবে এবং জীবনযাত্রার সহযোগ সুগম করতে সাহায্য করবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই মহতী সভায় উপস্থিত সকল সদস্যরা সুশাসনের কৃত্রিম বুদ্ধিমত্তা এর ব্যবহার সম্পর্কে নিশ্চয়ই অবগত আছেন। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির অন্যান্য জাতীয় স্তরের প্রতিষ্ঠানের সহযোগিতায় তথ্য প্রযুক্তি দপ্তরের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা উৎকর্ষ কেন্দ্র স্থাপন করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, শক্তি, কৃষি এবং নগর বিষয়ক ক্ষেত্রে নীতি বাস্তবায়ন করতে এবং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই উৎকর্ষ কেন্দ্র রাজ্য সরকারকে সহযোগিতা করবে। এই সেন্টারটি 5 কোটি টাকা ব্যয় করা হবে। যে সকল মেধাবী ছাত্রছাত্রীরা আর্থিক সীমাবদ্ধতার কারণে শিক্ষা গ্রহণে অক্ষম, রাজ্য সরকার তাদের জন্য সংবেদনশীল। আমি আনন্দের সাথে CM7 চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করছি এবং এতে 3 কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত 10ম এবং দ্বাদশ স্তরের 100 জন ছাত্রছাত্রীকে মাসিক 5,000 টাকা করে বৃত্তি রাজ্য সরকার প্রদান করবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা রাজ্যের মানুষের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার খুবই সংবেদনশীল। রাজ্যের জনগণকে চিকিৎসার জন্য
রাজ্যের অভ্যন্তরে, রাজ্যের বাইরে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। তাই আমি সিএম জন আরোগ্য যোজনা 2023 সংক্ষিপ্ত CMJY 2023 নামক একটি সার্বজনীন স্বাস্থ্য বীমা যোজনা চালু করার প্রস্তাব রাখছি, যা হবে সার্বজনীন প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ছাড়ার প্রস্তাব অর্থাৎ কাঠমোশনের নোটিশ দিতে চান, তার আগামী 9 জুলাই রবিবার 2023 তারিখে বেলা 2 ঘটিকার মধ্যে তাদের নোটিশ বিধানসভা সচিবালয়ে জমা দিতে পারবেন। এখন প্রশ্নোত্তর পর্বের পূর্বে যাওয়ার পূর্বে আমি একটি প্রস্তাব পেয়েছি মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন মহোদয়ের কাছ থেকে। আপনি একটু পাঠ করে শোনান। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয় আমাকে সময় প্রদান করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রুল 98I of the rules of procedure and conduct of business in the ত্রিপুরা legislative assembly মূলে আমি একটি অভিনন্দনমূলক প্রস্তাব উত্থাপন করার জন্য আপনার অনুমতি পেয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার প্রস্তাবটি এই সবার সামনে উত্থাপন করছি। অধ্যক্ষ মহোদয়, গত 4 জুলাই 2023 ইংরেজি তারিখে রাজ্য মন্ত্রিসভা রাজ্যের স্থায়ী বাসিন্দা, কর্মচারী, যুবক যুবতীদের স্বার্থ সুরক্ষিত রাখতে ত্রিপুরা সরকারের দপ্তরগুলো সহ কিশোরবাবু, কর্মচারী কর্মপ্রার্থী, দুঃখিত, কর্মপ্রার্থী রেকর্ড হবে তো। কর্মপ্রার্থী যুবক যুবতীদের স্বার্থ সুরক্ষিত রাখতে ত্রিপুরা সরকারের দপ্তরগুলো সহ রাজ্য সরকারের অধিকৃত কর্পোরেশন, বোর্ড এবং বিভিন্ন PSUগুলোতে শূন্য পদে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কর্মপ্রার্থীর PRTC থাকা বাধ্যতামূলক হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্যের কর্মহীন বেকারদের স্বার্থে রাজ্য মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুবই সময়োপযোগী এবং অভিনন্দনযোগ্য। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত খুবই প্রশংসনীয় বলে রাজ্য সরকারের প্রতি আমার আনিত এই অভিনন্দনমূলক প্রস্তাবটি এই হাউস থেকে সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য এই হাউসের সকল সম্মানিত সদস্যগণের কাছে আমি বিনম্র আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। এবং এই প্রস্তাবটা সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। মাননীয় সদস্যগণ, এখন প্রশ্নোত্তর পর্ব। আজকের কার্যসূচিতে সংশ্লিষ্ট দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়গণ কর্তৃক উত্তর প্রদানের জন্য প্রশ্নগুলি আমি সদস্য নামের পাশে উল্লেখ করা আছে, আমি করছি পর্যায়ক্রমে। আমি আমাদের এখন যারা তো অনেকে তো নেই, হয়ে যাবে না কেন বলছি, ম্যাক্সিমাম কোশ্চেনই তো করেছেন জানা, একটা বাজে 10 মিনিট বাকি, সেকেন্ড আবার শুরু হবে কি আছে, তাহলে অবিচুরি করে নেই, অবিচুরি করে অসুবিধা কিছু নাই আমার মনে হয়। অবিচুরি করে বলুন, কোশ্চেনটা আমার মনে হয় সেকেন্ড আবার ওরা যদি আসে সুযোগ দিবেন। ওকে, ঠিক আছে। স্মৃতিচারণ, মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচিতে 3টি স্মৃতিচারণের বিষয় উল্লেখ রয়েছে। এখন এই পর্যায়ক্রমে সেগুলো পাঠ করছি। স্মৃতিচারণ। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য তথা মন্ত্রী বিধুভূষণ মালাকারের প্রয়াণে স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য তথা প্রাক্তন মন্ত্রী বিধুভূষণ মালাকার গত 24শে মে 2023 বুধবার সকালে কমলপুর মহকুমার হালাহালিতে এক আত্মীয়ের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় নাকাশিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে চিকিৎসকরা ওনাকে মৃত বলে ঘোষণা করেন। জীবনাবসানকালে তিনি স্ত্রী, এক পুত্র, 2 কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধদের রেখে গেছেন। মৃত্যুকালে ওনার বয়স ছিল 73 বছর। বিধুভূষণ মালাকার 1950 সালের 2রা অক্টোবর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গজেন্দ্র রাম মালাকার ও মাতার নাম মাতঙ্গিনী মালাকার। ছাত্র অবস্থায় তিনি বামপন্থী আদর্শ অনুপ্রাণিত হয়ে
ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন। এরপর 1969 সালে বিধুভূষণ মালাকার সিপিআইএম পার্টি সভ্যপদ লাভ করেন। তিনি সারা ভারত কৃষক সভা ও তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সদস্য ছিলেন। 1978 সালে ত্রিপুরার বিধানসভা সাধারণ নির্বাচনে 50 পাবিয়াছড়া বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে বিধুভূষণ মালাকার সিপিআইএম মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জনতার রায়ে প্রথমবার জয়লাভ করে ত্রিপুরা বিধানসভায় আসেন। এরপর 1983, 1988, 1993, 1998, 2003 এবং 2008 সালে ওই কেন্দ্র থেকে বিধানসভা সদস্য হিসেবে তিনি নির্বাচিত হয়ে আসেন। 2000 সালে বামফ্রন্ট মন্ত্রিসভায় তিনি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী হিসেবেও নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছিলেন। সততা ও স্বচ্ছতাকে পাথেয় করে চলায় ওনার জীবনে একমাত্র একটি দিক ছিল। তিনি জাতি উপজাতি উভয় সম্প্রদায়ের সকলের সঙ্গে সুখে দুঃখে একান্ত আপনজনের মতন পাশে থেকে সরকারের সঙ্গে সকলের সঙ্গে সুমধুর সম্পর্ক গড়ে তুলেছিলেন। ওনার সহজ সরল জীবনযাত্রা সাধারণ জনগণের সঙ্গে আন্তরিক ও অমায়িক ব্যবহারের জন্য দলমত নির্বিশেষে সকল অংশের জনগণের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন। ত্রিপুরা বিধানসভা প্রাক্তন সদস্য তথা মন্ত্রী বিধুভূষণ মালাকারের প্রয়াণে গভীর শোকাহত এই সভা প্রয়াত বিধুভূষণ মালাকারের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য অমল মল্লিকের প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য অমল মল্লিক গত 13 জুন 2023 মঙ্গলবার বিকালবেলায় বিলনাস্থিত নিজ বাড়িতে হঠাৎ করে অসুস্থতা বোধ করায় ওনাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে বিকেল 4:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনাবসানকালে স্ত্রী, এক পুত্র এবং এক কন্যা সহ অসংখ্য গুণমগ্ধদের রেখে গেছেন। মৃত্যুকালে ওনার বয়স ছিল 72 বছর। অমল মল্লিক 1951 সালের 26 সেপ্টেম্বর বিলোনিয়া মহকুমার অন্তর্গত সারাসীমা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিলোনিয়া কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। কলেজে পড়াশোনা চলাকালীন সময়ে এনডিসিআই ছাত্র সংঘের সঙ্গে তিনি যুক্ত হন। 1973, 74 এবং 74-75 সালে পরপর দুইবার বিলোনিয়া কলেজে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে সক্রিয় রাজনীতিতে অংশ নেন। 80-র দশক থেকে জাতীয় কংগ্রেস দলের বিভিন্ন পদে থেকে তিনি অবিভক্ত গোটা দক্ষিণ ত্রিপুরা জেলায় দলের একজন বরিষ্ঠ নেতা হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি কিছুদিন টিএমসি দলে থেকে পুনরায় ভারতীয় জাতীয় কংগ্রেস দলে ফিরে আসেন। প্রয়াত অমল মল্লিক ওনার রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে বিজেপি দলে যোগদান করে এই দলের সঙ্গে ওতপ্রোতভাবে নিজেকে যুক্ত রেখেছিলেন। অমল মল্লিক 1988 এবং 1993 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিলোনিয়া বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেসে দলের প্রার্থী হিসাবে পরপর দুবার জয়লাভ করেন। তিনি ত্রিপুরা রাজনীতিতে এক অনন্য ব্যক্তিত্ব সম্পন্ন জনদরদী মানুষ ছিলেন। বিধায়ক হিসাবে বিধানসভায় তিনি জনস্বার্থ বিষয়গুলো সম্পর্কে অত্যন্ত সচেতন ভাবে পরিষদীয় দায়িত্ব পালন করে সংশ্লিষ্ট সকল আপনজন হয়ে উঠেছিলেন। রাজনীতির পাশাপাশি প্রয়াত অমল মল্লিক ছিলেন একজন প্রকৃত সমাজকর্মী এবং মানবদরদী। জীবনের শেষ দিন পর্যন্ত একজন সমাজকর্মী হিসাবে মানব সেবায় নিজেকে যুক্ত রেখেছিলেন। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য অমল মল্লিকের প্রয়াণে এই সভা গভীরভাবে শোক ব্যক্ত করে ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। স্মৃতিচারণ। রাজ্যের প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত তথা বিশিষ্ট প্রশাসক ও প্রাক্তন আইএএস আধিকারিক হিমাংশু মোহন চৌধুরীর প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে ত্রিপুরা রাজ্যের প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রাপক বিশিষ্ট প্রশাসক তথা প্রাক্তন আইএএস আধিকারিক হিমাংশু মোহন চৌধুরী বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় গত 25 এপ্রিল 2023 তারিখে আগরতলা একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 83 বছর। মৃত্যুকালে তিনি 2 কন্যা সহ জামাতা, নাতি নাতনি সহ বহু আত্মীয় পরিজন ও গুণমগ্ধদের রেখে গেছেন। উল্লেখ্য, বছর 3 পূর্বে ওনার স্ত্রী তথা বিজয় কুমার স্কুলের শিক্ষিকা দীপালি চৌধুরী প্রয়াত হয়েছিলেন। হিমাংশু মোহন চৌধুরী জন্ম 1940 সালের 6 সেপ্টেম্বর। ওনার বাবা শর্ষি মোহন চৌধুরী রাজ্যের একজন স্বনামধন্য চিকিৎসক ছিলেন। হিমাংশু মোহন চৌধুরী আগরতলার উমাকান্ত স্কুলে পড়াশোনা করেছিলেন। এরপর তিনি কলকাতা আশুতোষ কলেজ থেকে সফলতার সঙ্গে স্নাতক ডিগ্রি লাভ করেন। অত্যন্ত মেধাবী হিমাংশু মোহন চৌধুরী অল ইন্ডিয়া সিভিল সার্ভিস পরীক্ষায় বসে শেখানো সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে আইএএস অফিসার হিসাবে সরকারি চাকরিতে যোগদান করেন। আইএএস অফিসার হিসাবে তিনি কর্মজীবনে বিভিন্ন দপ্তরের
উচ্চ পদে আসীন থাকার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তরে অতিরিক্ত সচিব সহ একাধিক উচ্চ পদে অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রশাসনিক কার্য সম্পাদন করে গিয়েছেন। 2000 সালে তিনি কর্মজীবন থেকে স্বাভাবিক নিয়মে অবসর গ্রহণ করেছিলেন। 1971 সালে তিনি সোনামুড়া মহকুমা শাসক হিসেবে দায়িত্বে ছিলেন। ওই সময় তদানীন্তন পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ চলাকালীন পাক সেনাদের বর্বরচিত হামলার শিকার হয়ে ভারতে আগত লক্ষ লক্ষ শরণার্থীদের একটি বিরাট অংশ সোনামুড়া মহকুমা এসে আশ্রয় নিয়েছিল। প্রশাসনিক দায়িত্ব কর্তব্য পালনের উদ্দেশ্যে হিমাংশু মোহন চৌধুরী মহকুমা শাসক হিসাবে ভারতে আগত ওই সকল শরণার্থীদের ত্রাণ, আশ্রয়, চিকিৎসা সহ অত্যাবশ্যক বিভিন্ন ধরনের সহায়তা প্রদানের এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছিলেন। শরণার্থীদের প্রতি ওনার উদারচেতা মনোভাব আজও ইন্দো বাংলা উপদেশের মানুষের মনের স্মৃতিকথায় অম্লান হয়ে রয়েছে। যুদ্ধকালীন সময়ে প্রশাসনিক দক্ষতা ও ওই সকল শরণার্থীদের প্রতি তার অসামান্য অবদানের জন্য ভারত সরকার 1972 সালে হিমাংশু মোহন চৌধুরীকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেছিলেন। তিনি রাজ্যে প্রথম ব্যক্তি যাকে ভারত সরকার প্রশাসনিক কর্মদক্ষতা ও নৈপুণ্যতার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দিয়েছিল। বাংলাদেশ থেকে আগত বিপদগ্রস্ত শরণার্থীদের প্রতি ওনার অসাধারণ অবদানের জন্য বাংলাদেশ সরকার 2013 সালে বাংলাদেশ শ্রেষ্ঠ সম্মান আউটস্ট্যান্ডিং ফ্রেন্ড অব বাংলাদেশ তথা বাংলাদেশের অসামান্য বন্ধু হিসাবে সম্মানে ভূষিত করেছিলেন। ত্রিপুরা বিধানসভা রাজ্যের কৃতি সন্তান হিমাংশু মোহন চৌধুরীর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে বিধি আত্মার চিরশান্তি কামনা করছে। এর পাশাপাশি ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করছে। এখন আমি ত্রিপুরা বিধানসভার প্রাক্তন মন্ত্রী বিধুভূষণ মালাকার মহোদয়, প্রাক্তন বিধায়ক অমল মল্লিক মহোদয় এবং ত্রিপুরার প্রথম পদ্মশ্রী প্রাপক হিমাংশু চৌধুরী মহোদয় স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য সবার উপস্থিত সকলকে 2 মিনিট দাঁড়িয়ে মৌনতা পালনের জন্য মৌনতা শুরু। শিশুসহ 7 জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। উল্টো রথযাত্রা উৎসব উদযাপনের আনন্দের আবহ মুহূর্তেই আতঙ্ক ও এক বিষাদঘন পরিস্থিতিতে পরিণত হয়ে ওঠে। দুই শিশু সহ 8 জন বিদ্যুৎস্পৃষ্ট মারা গিয়েছেন। এক আতঙ্ক বিষাদঘন পরিস্থিতি পরিণত হয়ে ওঠে ওই মুহূর্তে। কুমারঘাটের এই মর্ম বেদনাদায়ক ঘটনাটি শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, সমগ্র দেশবাসী শোকস্তব্ধ। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছোট বড় মিলিয়ে আরো 15 জন আহত হয়েছেন। ত্রিপুরা সরকারের তরফ থেকে আকস্মিক মর্মান্তিক ঘটনায় আহতদের উন্নততর চিকিৎসার যাবতীয় প্রচেষ্টা অব্যাহত রয়েছে। হাসপাতালে চিকিৎসকরা আহতদের সুস্থ করে তুলতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। রাজ্যের ইতিহাসে এই ধরনের বেদনাদায়ক ঘটনা এর আগে আর কখনো ঘটেনি। একেবারে শিউরে ওঠার মতো এই ঘটনায় সমগ্র রাজ্যবাসী আজও শোকে বিহ্বল। অত্যন্ত মর্মান্তিক ঘটনায় ত্রিপুরা বিধানসভা গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করছে। পাশাপাশি দুঃখজনক এই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। এখন আমি উড়িষ্যার বালেশ্বরে মর্মবেদনাদায়ক রেল দুর্ঘটনা এবং কুমারঘাটে উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য সবাই উপস্থিত সকলকে 2 মিনিট দাঁড়িয়ে মৌনতা পালনের জন্য অনুরোধ করছি। নীরবতা শুরু।
শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বিএসসিটা করে ভাই, বিএসসিটা বিএসসি রিসার্চের পরে এখন তো একজন করতে হচ্ছে। মাননীয় সদস্যগণের অবগতির জন্য আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ত্রিপুরা বিধানসভায় ওমেন লেজিসলেচার বেবি কেয়ার এবং এই ঘরের পাশেই আরেকটি ওমেন লেজিসলেচার রেস্টরুমের শুভ উদ্বোধিত হবে আজ। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এই দুটি ঘরের শুভ দ্বার উদ্ঘাটন করবেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সহ মাননীয় উপাধ্যক্ষ, মাননীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী, মাননীয় সরকারি মুখ্য সচেতক এবং মাননীয় বিরোধী দলের নেতা সহ সকল মন্ত্রী মহোদয়গণ, বিধায়ক বিধায়িকাগণ সহ এই সাংবাদিক ভাই বন্ধুদের সহ এই শুভ দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে এই মুহূর্তে উপস্থিত থাকার জন্য, স্বল্পকালীন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ রাখছি। এই সভা বেলা 2:25 পর্যন্ত মুলতবি রইল। Không biết là Resmi thay đổi này, không biết đi.